হ্যালো এইচএসসি 25 মানবিকের শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? তোমাদের জন্য অনেকদিন পর আমরা চলে আসলাম এবং তোমরা জানো আমাদের 10 মিনিট স্কুলের পক্ষ থেকে এইচএসসি 25 এর মানবিকের শিক্ষার্থীদের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স নামে একটা কোর্স লঞ্চ করা হয়েছে, যেটা আমরা গত বছরও লঞ্চ করেছিলাম। এবং এই মানবিকের কোর্সটিতে কিন্তু তোমাদের জন্য আমরা ইকোনমিক্স, জিওগ্রাফি, তারপর হচ্ছে তোমার সিভিক্স, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এই ধরনের সাবজেক্টগুলা কিন্তু নিয়ে এসেছি। এবং এই কোর্সগুলোতে আমরা একদম খুব বেসিক থেকে ধরে, ধরে ৩ ঘন্টার কনসেপ্ট ক্লাস করব এবং এই কনসেপ্ট ক্লাস হওয়ার পর বোর্ড স্ট্যান্ডার্ড এমসিকিউ এক্সাম হবে তোমাদের জন্য মডেল টেস্ট হবে। হ্যাঁ? সো আমরা এই ৩ ঘন্টার ক্লাসে আসলে কিভাবে পড়াশোনা করব সেইটার একটা ডেমনস্ট্রেশন বলতে পারো। এবং আমি তোমাদের এই কোর্সটাতে ইকোনমিক্স পড়াবো। তোমাদের তো ইকোনমিক্স নিয়ে সবসময় একটা ভীতি থাকে যে এখানে অনেক বেশি ম্যাথ, অনেক বেশি ইকুয়েশন, এটা আমার এত অল্প সময়ে মানে আসলে প্রস্তুতি নেওয়া সম্ভব কিনা। সো আমি জাফর ভাইয়া তোমাদেরকে এই কথাটা দিতে পারি। আমি তোমাদেরকে যেভাবে ইনস্ট্রাক্ট করব এবং আমার ক্লাসগুলো যদি তোমরা করো এই কোর্সের, ইনশাআল্লাহ তোমরা প্রত্যেকেই এ প্লাস পাবা। সো আমরা তো আসলে একা এ প্লাস পেতে চাই না, আমাদের সব বন্ধুদেরকে নিয়ে পেতে চাই। সুতরাং তোমরা ক্লাসটাকে শেয়ার করে দাও তোমাদের টাইমলাইনে। এবং হয়তো তোমরা মানবিকের শিক্ষার্থী না, কিন্তু অনেকেই এসে পড়েছো এই ক্লাসটাতে। সো তোমাদের যারা মানবিকের ফ্রেন্ড আছে তাদেরকে তোমরা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে মেনশন করে দাও। আর যারা মানবিকের আছো তোমাদের অন্যান্য ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। তোমাদের কলেজের যে মেসেঞ্জার গ্রুপ, অন্যান্য গ্রুপ আছে, গ্রুপগুলোতে ভিডিওটা শেয়ার করে দাও এবং তোমাদের টাইমলাইনেও শেয়ার করে দাও। সো তোমাদের অন্যান্য ফ্রেন্ডরা চলে আসলে আমরা আমাদের ক্লাসটা শুরু করব। এবং আমরা আমাদের আজকের ক্লাসটা হবে অর্থনীতির প্রথম পত্রের, এইচএসসি অর্থনীতি প্রথম পত্রের যে দ্বিতীয় অধ্যায়, যেটা তোমাদের সবার জন্য ভীতির কারণ, ভোক্তা উৎপাদকের আচরণ, এইটার আমরা কনসেপ্ট ক্লাস করব। সো এইটা আসলে আমরা যখন শেষ মুহূর্তের প্রস্তুতি আমাদের যে কোর্সটা লঞ্চ করেছি তোমাদের জন্য, এই পুরো একটা চ্যাপ্টারের জন্য আমরা কমপ্লিট 2টা ক্লাস নেব, 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা। বাট 2 ঘন্টায় নিশ্চয়ই 6 ঘন্টার মতো একদম খুব ইন ডিটেইল পড়া সম্ভব না, কিন্তু ম্যাথমেটিক্যাল যেগুলো খুব টাফ আছে, যেই জিনিসগুলো তোমরা ভয় পাও, সেই জিনিসগুলো আমরা আজকে এখান থেকে গো থ্রু করার চেষ্টা করব। সো তোমরা ক্লাসটাতে জয়েন করে ফেলো। আশা করি এই ক্লাসটা করলে আমরা পুরো কোর্সটাতে কেমন ধরনের ক্লাস করবো এটা তোমরা ধারণা পেয়ে যাবা। আচ্ছা, অলরেডি তোমরা অনেকেই খাদিজা দেখতে পাচ্ছি জয়েন করেছো। তারপর অনেকেই খাদিজা অলরেডি বেশ কিছু কমেন্ট করেছো, জিজ্ঞেস করেছো কেমন আছেন স্যার। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমরা কিন্তু শুধু ফেসবুক না, আমাদের ফেসবুক মেইন পেজ ছাড়াও ইউটিউব থেকেও, আমাদের ইউটিউবের যে অ্যাডমিশনস যেই চ্যানেলটা আছে সেখান থেকেও তোমাদের সাথে জয়েন করেছি। তোমরা খুব দ্রুত তোমাদের টাইম লাইন থেকে আমাদের ক্লাসটা শেয়ার করে দাও। এবং তোমাদের যেই স্কুল মানে কলেজের যে মেসেঞ্জার গ্রুপ বা অন্যান্য যে গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলোতে আমাদের এই ক্লাসটা শেয়ার করে দাও, যাতে আমরা আসলে আমাদের এই শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে কেমন ভাবে পড়াশোনা করব তোমরা আসলে বুঝতে পারবে কিনা সেইটার একটা ডেমনস্ট্রেশন যেহেতু আজকে হবে। এবং শুধু ডেমনস্ট্রেশন না, আজকের এই 2 ঘন্টার ক্লাস যদি তোমরা করো তো তোমরা নিশ্চয়ই অর্থনীতি পড়েছো, সেকেন্ড চ্যাপ্টারের যেই জিনিসগুলো তোমাদের কনসেপ্ট এখনো ক্লিয়ার হয়নি, যে ম্যাথগুলো তোমাদের কঠিন লাগে, সেগুলো ইনশাআল্লাহ আজকে পুরো আমরা ক্লিয়ার করে দেবো। এবং তোমাদের কিন্তু বোর্ড পরীক্ষায় শুধুমাত্র প্রথম পত্রের এই দ্বিতীয় চ্যাপ্টার থেকে ফুল 3 সেট কোশ্চেন হবে। সো আজকে যদি এই ক্লাসটা করো, অ্যাট লিস্ট তুমি 2 সেট কোশ্চেন আনসার করার মতো ইনশাআল্লাহ ক্যাপাবল হয়ে যাবা। আর আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে আমাদের ভয়েস, ভিডিও, অন্যান্য সবকিছু একদম ঠিক আছে কিনা। এবং তোমাদের এন্ড থেকে যে কাজটা, তোমাদের ফ্রেন্ডদের মেনশন করা এবং তোমার টাইম লাইনে পোস্টটা শেয়ার করে দেওয়া এবং তোমার মেসেঞ্জার যে গ্রুপ আছে কলেজের, এই জায়গাগুলোতে শেয়ার করো। শেয়ার করে একটু কাইন্ডলি ডান লিখে দাও, তাহলে আমরা বুঝতে পারবো যে উই আর গুড টু গো এবং আমরা ক্লাসটা শুরু করব। আচ্ছা, অলরেডি আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসবুকে জয়েন করেছে সুমাইয়া তাবাসসুম। আচ্ছা, জিজ্ঞেস করেছে মেহজাবিন আপু করবে না। মেহজাবিন আপু তো অলরেডি ইউএসএ তে আছেন, মাস্টার্স করছেন। হোপফুলি তিনি যদি আবার দেশে ফিরে আসেন তোমরা তাকে পাবা। আচ্ছা, সায়েদা নিধি লিখেছে 2 মিনিট পর আসছি ভাইয়া। হ্যালো ভাইয়া, হাই। লিজু আমাদের সাথে জয়েন করেছে দেখতে পাচ্ছি। ওকে, সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার। তাহলে তোমরা ক্লাসটা একটু কাইন্ডলি শেয়ার করে দাও, শেয়ার করে ডান লিখে দাও, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা ক্লাসটা শুরু করতে পারবো। এবং তোমরা যারা অলরেডি এইচএসসির, কিন্তু তোমরা সায়েন্স বা কমার্স ব্যাকগ্রাউন্ড, আর্টস এর ফ্রেন্ডদেরকে তোমরা মেনশন করে দাও, যাতে তারা জানতে পারে যে আমরা আজকে ইকোনমিক্সের প্রথম পত্রের যে দ্বিতীয় অধ্যায়টা সবচাইতে যেটা টাফ তোমরা মনে করো সেইটা আমরা সলভ করবো। আমরা ইউটিউবেও দেখতে পাচ্ছি সমাপ্তি মন্ডল লিখেছে ডান, জিহান লিখেছে ভাইয়া। স্বর্ণা আপু কোথায়? স্বর্ণা আপু তো ইউএসএ তে, স্বর্ণা আপু ইউএসএ তে মাস্টার্স করছে। সো হোপফুলি আপু মাস্টার্স শেষ করে দেশে ফিরলে তোমাদের সাথে দেখা হবে। নুসরাত জয়া লিখেছো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।
আরাফাত রাফি বলেছে ডান, থ্যাংক ইউ। তোমরা সবাই একটু কাইন্ডলি তোমাদের টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে দাও, যাতে তোমাদের অন্যান্য ফ্রেন্ডরা এই কোর্সটা সম্পর্কে জানতে পারে এবং প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে অ্যাটলিস্ট, যেহেতু আমরা আজকে 2টা কোশ্চেন মানে সলভ করার মতো ক্যাপাবল হয়ে যাব, সো তারাও যেন জানতে পারে। ওকে, আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে তোমাদের 10 মিনিট স্কুলের এই শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স, এখানে এনরোল করলে আমরা তো ক্লাস বাই ক্লাস লাইভ ক্লাস করব, এছাড়াও গত বছরের ক্লাসগুলো কিন্তু তোমরা রেকর্ডেড প্লেলিস্ট হিসেবে পেয়ে যাবা। সো তোমরা এটা এনরোল করলে টেস্ট পরীক্ষার জন্য তোমরা চাইলে একদম কন্টিনিউয়াস বসে গতবারের কোর্সগুলো দেখে নিতে পারো, যেহেতু সিলেবাসের কোনো চেঞ্জ হয়নি, সো তোমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আমরা তাহলে ক্লাসটা শুরু করছি। হ্যাঁ, ভোক্তা উৎপাদকের আচরণ, আমাদের প্রথম যে টপিকটা রয়েছে উপযোগ। ঠিক আছে, তো উপযোগ বলতে কি বোঝায়? উপযোগ বলতে মূলত বোঝায় অভাব পূরণ করার ক্ষমতা। হ্যাঁ, এক বাক্যে যদি জিজ্ঞেস করা হয় উপযোগ কি, উপযোগ মানে অভাব পূরণ করার ক্ষমতা। তো আমরা যদি বইয়ের ভাষায় চিন্তা করি, তাহলে কোনো দ্রব্য বা সেবার অভাব পূরণ করার ক্ষমতাকেই উপযোগ বলে। উপযোগের তাহলে ইংলিশ কি? ইউটিলিটি। ইউটিলিটি হচ্ছে কোনো দ্রব্য বা সেবার অভাব পূরণ করার ক্ষমতা। ঠিক আছে, তো কোনো এখানে দেখো 2টা জিনিস, দ্রব্য বলা হয়েছে আর সেবা বলা হয়েছে। কেমন ব্যাপারটা? ধরো আমি পানি পান করলে আমার তৃষ্ণা মেটে, এটা তো একটা দ্রব্য। পানি আমার তৃষ্ণা মেটালো, তার মানে এটা কিন্তু আমার একটা অভাব পূরণ করছে, সো এইটার উপযোগ আছে। আবার সেবার ক্ষেত্রে কেমন হতে পারে? ধরো ডাক্তার আমাকে চিকিৎসা দিল, তাহলে আমার যে চিকিৎসার অভাব ছিল, যে প্রয়োজনীয়তা ছিল, সেইটা কিন্তু এই মানে ডক্টর মেটালো। তার মানে এই যে তোমার ডাক্তারের চিকিৎসা, এইটা কিন্তু এক ধরনের সেবা এবং এইটার অভাব পূরণ করার ক্ষমতা আছে। দ্যাট মিন্স এইটার হচ্ছে উপযোগ আছে। তো তাহলে উপযোগ এটা দেখো কয়েক প্রকার হতে পারে, এটা আমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছি। উপযোগ হতে পারে এখানে রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময় ও কালগত উপযোগ, সেবাগত উপযোগ এবং সত্যগত উপযোগ। এখন ব্যাপার হচ্ছে যে এই যে উপযোগের ধরন, এই উপযোগের ধরনটা কিন্তু আমরা একদম নাম দেখেই বুঝতে পারি। ইকোনমিক্স খুবই সহজ। দেখো, রূপগত উপযোগ, রূপ মানে কি? চেহারা। তার মানে কোন দ্রব্য বা সেবার যদি রূপের পরিবর্তনের কারণে তার যদি অভাব পূরণ করার ক্ষমতা বেড়ে যায়, সেটা রূপগত উপযোগ। কেমন? ধরো কাঠ আমার কাছে আছে, এটার এক ধরনের উপযোগিতা আছে, কিন্তু এই কাঠ থেকে যদি আমি টেবিল, আলমারি, অন্যান্য আসবাবপত্র তৈরি করি, তাহলে ডেফিনেটলি কাঠের চাইতে ওই আসবাবপত্রের আমার অভাব পূরণ করার ক্ষমতাটা তার ডিফারেন্ট হবে, বেড়ে যাবে। সো দেখো, কাঠ থেকে আমি আলমারি তৈরি করছি, টেবিল তৈরি করছি, এইটার অন্য ধরনের এক ধরনের আমার উপযোগিতা আছে, অন্য ধরনের অভাব পূরণ করছে। সো মানে রূপের পরিবর্তনের কারণে কোনো দ্রব্য বা সেবার যদি অভাব পূরণ করার ক্ষমতা বেড়ে যায়, তাহলে সেটাকে বলবো রূপগত উপযোগ। এরপর আসো স্থানগত উপযোগ। এইটাও আমরা নাম দেখে বুঝতে পারছি যে আমার কোনো দ্রব্য বা সেবার স্থান পরিবর্তনের কারণে তার যদি অভাব পূরণ করার ক্ষমতা বেড়ে যায়, তাহলে আমি সেটাকে বলবো স্থানগত উপযোগ। কেমন হতে পারে? ধরো যাদের বাড়ি বগুড়া বা জয়পুরহাটের দিকে আছে, তোমরা জানো ওইখানে অনেক আলু উৎপাদন হয়, তো ওইখানে আলুর দাম যেমন, ওই আলু যদি ঢাকায় নিয়ে আসি, সেই আলুর দাম কিন্তু বেড়ে যায়। সে ওইখানে 1 কেজি আলু 30 টাকায় পাওয়া যায়, সেই আলু আমি ঢাকাতে 60 টাকা কেজিতে কিনছি। তার মানে স্থান পরিবর্তনের কারণে এই দ্রব্যের কিন্তু অভাব মানে পূরণ করার ক্ষমতা বেড়ে গেছে। এটা আমি এই সিগন্যালটা কিভাবে পেলাম যে আলুর অভাব পূরণ করার ক্ষমতা বেড়ে গেল? কারণ ওই জয়পুরহাট অথবা বগুড়ার মানুষ ওই আলুর জন্য 30 টাকা দিত, তো তার মানে সে 30 টাকার সমান সে আসলে প্রয়োজনীয়তা অনুভব করত। কিন্তু এই আলুটা যখন ঢাকা শহরে আসলো, সেটার দাম 60 টাকা। তার মানে এই আলু মানে ঢাকার মানুষ বেশি ভ্যালু করছে। সো এইটার অভাব পূরণ করার ক্ষমতা ডেফিনেটলি এই প্রাইসিং দিয়ে আমি বুঝতে পারি, এটার সিগন্যাল যে এইটার অভাব পূরণ করার ক্ষমতা বা উপযোগিতা বেড়ে গিয়েছে। তো এরপরে আসো সময় বা কালগত উপযোগ, মানে সময়ের পরিবর্তনের ফলে যদি কোনো দ্রব্য বা সেবার অভাব পূরণ করার ক্ষমতা বেড়ে যায়, তাহলে সেইটাকে আমরা বলবো সময় বা কালগত উপযোগ। কেমন সেইটা? ধরো আইসক্রিম অথবা যে কোনো কোল্ড ড্রিঙ্কস, এইটা শীতকালে আমার জন্য যেই রকম প্রয়োজনীয় থাকে, যেই রকম অভাব পূরণ করতে পারে, গরমকালে নিশ্চয়ই এটার উপযোগিতা, এটার ব্যবহারযোগ্যতা আমার কাছে বেড়ে যায়। তার মানে সময়ের পরিবর্তনে একই দ্রব্য বা সেবার আমার জন্য প্রয়োজনীয়তা ভিন্ন ভিন্ন হতে পারে। সো সময়ের পরিবর্তনে যদি কোনো দ্রব্য বা সেবার অভাব পূরণ করার ক্ষমতা বেড়ে যায়, সেটা সময় বা কালগত উপযোগ। একইভাবে সেবাগত উপযোগ হতে পারে, সত্যগত উপযোগ হইতে পারে। দেখো সত্যগত মানে কি? সত্যগত মানে হচ্ছে মালিকানা। তো তার মানে মালিকানা পরিবর্তনের কারণে যদি কোনো দ্রব্য বা সেবার অভাব পূরণ করার ক্ষমতা বেড়ে যায়, তখন সেটাকে বলে সত্যগত উপযোগ। কেমন? ধরো একজন
বড় মানে ধরো ব্যবসায়ী, তার ৫০০ বিঘা জমি আছে। এই ৫০০ বিঘা জমি থেকে সে যেই ধরনের মানে পণ্য বা কৃষি কাজ করে উৎপাদন করতে পারে, একজন যেই ধরো কৃষক যার কোনো জমিই নাই, তাকে যদি সেই ৫০০ বিঘা থেকে ১ বিঘা জমি দিয়ে দেওয়া হয়, ডেফিনিটলি ওই কৃষক ওই ১ বিঘা জমিতে অনেক যত্ন করে চাষাবাদ করবে এবং সেটার উৎপাদন বেড়ে যাবে। তার মানে ৫০০ বিঘা জমি যখন একজন ব্যবসায়ীর কাছে থাকে, তখন প্রতি বিঘায় যে উৎপাদনটা হয়, ১ বিঘা জমি যদি আমি কোনো একজন ভূমিহীন কৃষককে দান করে দেই, সে ওইটাতে উৎপাদন ডেফিনিটলি ওই ৫০০ বিঘার ওই মানে বড় যে ব্যবসায়ী ছিল তার চাইতে বেশি পরিমাণে করতে পারে। সো এইখানে দেখো মালিকানার পরিবর্তনে কিন্তু তোমার একটা জমির উৎপাদন ক্ষমতা বেড়ে গেছে। তার মানে এটার অভাব পূরণ করার ক্ষমতা বা উপযোগিতা বেড়ে গেছে। সো এইগুলা হচ্ছে তোমার উপযোগিতার শ্রেণীবিভাগ। তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও তো তোমরা বুঝতে পারছো কিনা? আচ্ছা, জিহান বলেছো যে কোথায় এনরোল করবো বুঝতে পারছো না। তোমরা 10 মিনিট স্কুলের যেই ওয়েবসাইট আছে সেখানে গিয়ে শেষ মুহূর্তে এইচএসসির যে সেকশন সেখানে শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স পেয়ে যাবা এবং কিছুক্ষণের মধ্যেই তোমাদের কমেন্ট সেকশনে তোমরা এই কোর্স এনরোল করার জন্য যে ইনস্ট্রাকশন বা যে লিংক সেইটাও পেয়ে যাবা। আচ্ছা, আ ঠিক আছে। এখন তাহলে আমরা পরের স্লাইডে যাচ্ছি। দেখো, উপযোগের পরিমাপ। তো আমরা উপযোগ পড়লাম যে কোন দ্রব্য বা সেবার অভাব পূরণ করার ক্ষমতাই হচ্ছে উপযোগ। এখন এই উপযোগ তো আমার পরিমাপ করা দরকার, রাইট? উপযোগটা কেমন বা কতটুকু আমার আসলে অভাব পূরণ করতে পেরেছে। ১ গ্লাস পানি খেলাম, এটা আমার কতটুকু অভাব পূরণ করতে পেরেছে। তো উপযোগ পরিমাপের ২ টা পন্থা আছে। একটা হচ্ছে সংখ্যাবাচক পরিমাপ বা কার্ডিনাল মেজারমেন্ট, আরেকটা হচ্ছে পর্যায়গত পরিমাপ বা অর্ডিনাল মেজারমেন্ট। সংখ্যাবাচক পরিমাপটা কি? সংখ্যাবাচক পরিমাপ হচ্ছে আমি কোনো কিছু সংখ্যায় মাপতে পারি। যে আমি কোনো ১ গ্লাস পানি খাওয়ার ফলে আমি যে উপযোগিতা পেলাম সেটা কি ১০, ২০? সো আমার একক লাগবে। সংখ্যাবাচক পরিমাপ করার জন্য দেখো যেকোনো জিনিসের কিন্তু একক থাকে। আমি যখন ওজন মাপি তখন সেটা বলি ১০ কেজি, ২০ কেজি, ৩০ কেজি। তো তাহলে উপযোগের ক্ষেত্রে আমার নিশ্চয়ই একটা একক দরকার। তো সংখ্যাবাচক পরিমাপের উপযোগকে বলা হয় মানে একককে বলা হয় সংখ্যাবাচক যে পরিমাপ সেইটার একক হচ্ছে ইউটিল, ঠিক আছে? তো তার মানে আমি যদি সংখ্যায় পরিমাপ করতে চাই উপযোগ, সেটার একক হবে ইউটিল। ১০ ইউটিল হতে পারে, ২০ ইউটিল হতে পারে। আর আরেকটা জিনিস কি? পর্যায়বাচক পরিমাপ। ধরো অর্ডিনাল মেজারমেন্ট। এইটা কেমন? ওইখানে তো আমি বলছি যে ১ গ্লাস পানি খাওয়ার ফলে আমার ১০ ইউটিল তৃপ্তি লাগছে বা ২০ ইউটিল আমার উপযোগিতা আমি পাইছি। আর এইখানে হবে হচ্ছে আমি র‍্যাংকিং করব সহজ কথায়। কেমন? তোমাকে ৩ গ্লাস পানি খাওয়াই দিলাম। এখন এই ৩ গ্লাস পানি খাওয়ার পর কোনটা থেকে তোমার মানে সবচেয়ে বেশি ভালো লাগছে বা তোমার কোনটাতে তুমি সবচেয়ে বেশি উপযোগিতা পাইছো, এই জিনিসটা আমার কি করতে হবে? র‍্যাংকিং। যে ১ম গ্লাস থেকে আমি বেশি উপযোগিতা পাইছি, তারপর ২য় গ্লাস থেকে আরেকটু কম, ৩য় গ্লাস থেকে আরেকটু কম। তার মানে তোমাকে ধরো কোন একটা দ্রব্যের ৫ একক খাওয়াই দেওয়া হলো। এইটার মধ্যে কোন একক থেকে তুমি সবচেয়ে বেশি উপযোগিতা পাইছো, এটা তোমার সংখ্যায় প্রকাশ করার দরকার নাই। বলবা যে এইটা ১ নাম্বার, এইটা ২ নাম্বার, এটা ৩ নাম্বার। দ্যাট মিনস আমরা এই যে র‍্যাংকিং করি। র‍্যাংকিংটা হচ্ছে পর্যায়বাচক পরিমাপ বা অর্ডিনাল। সোজা কথা অর্ডার ১, ২, ৩। আর সংখ্যাবাচক যেইটা সেই উপযোগ বলা হচ্ছে এটা সংখ্যায় প্রকাশ করবে এবং এটার একক হলো ইউটিল ১০, ২০, ৩০। এখন তোমরা বইয়ে দেখবা এইটার পার্থক্য আছে। সো এই পার্থক্য তোমরা দেখলেই বুঝে যাবা। একটা জিনিস বলে দেই, এই যে সংখ্যাবাচক পরিমাপ এইটা খুব একটা বাস্তবসম্মত না। তাহলে এটা ব্যবহার কেন করছি? এইটা আমরা ম্যাথমেটিক্স এর স্বার্থে ইকোনমিক্স এ ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন দরকার হয়। সো ওই কারণে আমরা এই সংখ্যাবাচক পরিমাপটা ব্যবহার করি। কিন্তু পার্থক্য যখন তোমরা ছক করে লিখবা ওইখানে এটা ব্যবহার করতে পারবা চাইলে যে সংখ্যাবাচক পরিমাপ এটা বাস্তবসম্মত না। কেন? ১ গ্লাস পানি খেলাম, খাওয়ার ফলে আমি কয় ইউটিল তৃপ্তি পেলাম এইটাকে আমি বলতে পারি? এটা আমি হয়তো বললাম সে ৫০ ইউটিল। আমি অনেক দৌড়ায় আসছি, ঘর্মাক্ত ছিলাম। অন্য একজন সে বসে আছে সেডেন্টারি লাইফ লিড করতেছে। সে ওই একই ১ গ্লাস পানি খাওয়ার ফলে সে বলল যে, "না আমি তো আসলে ২০ ইউটিল পাইছি।" তার মানে এটার কোনো স্ট্যান্ডার্ড নাই। একেক জনের জন্য একেক রকম। যেমন ধরো ১ কেজির একটা পাথর আছে। তো তার মানে ১ কেজি ওয়েটটা কতটুকু হবে এটা নির্দিষ্ট। কিন্তু ১ ইউটিল মানে কতটুকু তৃপ্তি এটা তো আমি ফিক্স করতে পারি না। সো এইজন্য এই যে সংখ্যাবাচক পরিমাপ এটা বাস্তবসম্মত না। কিন্তু পর্যায়বাচক পরিমাপ বাস্তবসম্মত। আমাকে ৫ টা জিনিস খাওয়াই দিলে বলতে পারব কোনটা আমার বেশি ভালো লাগছে, তারপর কোনটা সেকেন্ড বেস্ট, হ্যাঁ? সো ব্যাপারগুলা এরকম। এখন আমরা দেখব যে উপযোগের এখানে বিভিন্ন রকম সংজ্ঞা দরকার হবে। প্রাথমিক উপযোগ, প্রান্তিক উপযোগ, মোট উপযোগ। এই ব্যাপারগুলো তোমরা নরমালি জানোই। এটা আর আমি খুব বেশি পড়াবো না। যেহেতু আমার অনেকগুলা স্লাইড আছে ৫৮ টা। ৬ ঘন্টার একটা ক্লাসের কনসেপ্ট তোমাদেরকে ২ ঘন্টায় পড়ানোর চেষ্টা করব। সো যেইগুলা খুব বেশি প্রয়োজন, যেগুলো তোমাদের বুঝতে কষ্ট হয় সেইগুলা পড়াবো। আচ্ছা, খাদিজা জিজ্ঞেস করেছে, "আপনি কেমন আছেন?" আলহামদুলিল্লাহ ভালো আছি। আ তোমরা তোমাদের যেটা কাজ ক্লাসটা করতে থাকো এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও। ঠিক আছে? আ আচ্ছা।
অলরেডি জিহান লিখেছে, "ভাইয়া এইচএসসি 24 এর গুলা করেছি, বুঝানো অনেক উপকার হয়েছে আমার। থ্যাংক ইউ। তুমি তাহলে কোর্সটা এনরোল করে ফেলো এবং তোমার ফ্রেন্ডদেরকে এই কোর্স সম্পর্কে জানিয়ে দিও।" ঠিক আছে। তো প্রাথমিক উপযোগ। দেখো আমি প্রথমেই বলছি যে ইকোনমিক্স এর নাম থেকে অনেক কিছু বোঝা যায়। প্রাথমিক উপযোগ মানে কোন একটা দ্রব্যের ১ম একক ভোগ করলে আমি যে উপযোগটা পাই, যেই তৃপ্তিটা পাই, সেইটাই প্রাথমিক উপযোগ। খুবই ইজি। প্রান্তিক উপযোগটা দেখো, এইটা খুব ইম্পোর্টেন্ট। এইটা তোমার সব সময় লাগবে। প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি। প্রান্তিক মানেই আজকে থেকে মনে রাখবা অতিরিক্ত এক একক। কি? প্রান্তিক মানেই অতিরিক্ত এক একক। তো প্রান্তিক উপযোগ মানে কোন একটা দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগ করার ফলে যেই অতিরিক্ত উপযোগটা পাওয়া যায় সেটাই প্রান্তিক উপযোগ। আবার বলি, প্রান্তিক মানেই অতিরিক্ত এক একক, এক্সট্রা 1 ইউনিট। তো তার মানে প্রান্তিক উপযোগ মানে কোন একটা দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগ করলে যেই এক্সট্রা তোমার ইউটিলিটি পাওয়া যায় বা অতিরিক্ত উপযোগটা পাওয়া যায় সেইটাই প্রান্তিক উপযোগ। ধরো আমি ৩ গ্লাস পানি খাবো। এখন এইটার ২ নাম্বার গ্লাস থেকে আমি ১০ ইউটিল তৃপ্তি পেলাম। তার মানে ২ নাম্বার ইউনিটের বা ২ নাম্বার এককের প্রান্তিক উপযোগ হবে ১০ ইউটিল। ঠিক আছে? আচ্ছা, মোট উপযোগ। মোট উপযোগটা কি? কোন একটা দ্রব্যের সবগুলা ইউনিট যদি আমি ভোগ করি বা মানে তোমার ধরো ১০ গ্লাস পানি খাওয়ার কথা, ১০ গ্লাস খেলাম। খাওয়ার ফলে যেই উপযোগগুলা পাইছি, হ্যাঁ? যে প্রান্তিক উপযোগগুলা পাইছি সবগুলা যদি যোগ করি তাহলে আমরা মোট উপযোগ পাবো। তার মানে সবগুলা ইউনিট ভোগ করার ফলে আমি যেই উপযোগটা পাই সেইটাই হচ্ছে আমার মোট উপযোগ। এটা আমরা আরো সামনে গেলে আরো ক্লিয়ার হয়ে যাব। তো উপযোগের সবচেয়ে ইম্পোর্টেন্ট যেইটা উপযোগ থেকে কোয়েশ্চেন হইলে এই টপিকটা থাকবেই, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এখান থেকে কোয়েশ্চেন হবেই। আ আচ্ছা, আ আচ্ছা, নাহিদ হাসান বলেছে যে কমেন্টে রিপ্লাই না দিলে থামবা না। কি রিপ্লাই চাও বলো? নাহিদ হাসান বলো তুমি কি জানতে চাও? তুমি পড়া কি বুঝতে পারছো? আচ্ছা, জিহান বলেছো কত টাকা লাগবে ভাইয়া এনরোল করতে? তুমি কাইন্ডলি ওই ইয়াতে আমাদের যে ওয়েবসাইট আছে ওখানে গিয়ে দেখে নিও, হ্যাঁ? এই কোর্সটার আ চার্জ সম্ভবত ওখানে ক্লিয়ারলি দেওয়া আছে, অথবা আমাদের যে হেল্পলাইন আছে ওখানেও কল করতে পারো। আর এইখানে হোপফুলি তোমাদেরকে লিংক দিয়ে দিবে। আচ্ছা, আ ওকে। দেখো, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি এইটাও কিন্তু নাম থেকেই আমি বুঝতে পারি। তো দেখো, প্রান্তিক উপযোগ এইটা তো অলরেডি আমরা জেনেছি ব্যাপারটা কি। প্রান্তিক উপযোগ মানে কোন একটা দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগ করলে যেই এক্সট্রা ইউটিলিটিটা পাই, যেই অতিরিক্ত উপযোগটা পাই সেইটাই প্রান্তিক উপযোগ। এটার সাথে কি জুড়ে দিল? ক্রমহ্রাসমান। ক্রমহ্রাসমান মানে কি জানো? ক্রমেই মানে ধীরে, ধীরে। হ্যাঁ, অনেকে বলে না যে ও ক্রমেই শুকায় যাচ্ছে রে। তো তার মানে ও ধীরে, ধীরে শুকায় যাচ্ছে। তো ক্রমহ্রাসমান, ক্রমেই মানে ধীরে, ধীরে, আর হ্রাসমান মানে কমে যাওয়া, হ্রাস পাওয়া, হ্যাঁ? তো ক্রমহ্রাসমান মানে হচ্ছে ধীরে, ধীরে কমে যাওয়া। তো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি মানে কি? মানে যেই প্রান্তিক উপযোগ, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ। তার মানে যেই উপযোগটা ধীরে, ধীরে কমতে থাকবে, যেই প্রান্তিক উপযোগটা ধীরে, ধীরে কমতে থাকবে। এই বিধিতে এমন কিছু একটাই বলবে। যেখানে আমি দেখব প্রান্তিক উপযোগ আস্তে, আস্তে কমে যাচ্ছে। এইটাই, হ্যাঁ? যে এই বিধিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে প্রান্তিক উপযোগ ধীরে, ধীরে কমতে থাকবে। কেমনে একটু দেখি। এখানে বলতেছে যে অন্যান্য অবস্থায় স্থির থাকলে কোন একটা দ্রব্যের যদি আমি বিভিন্ন একক ভোগ করতে থাকি, মোট উপযোগ বাড়লেও প্রান্তিক উপযোগ কমতে থাকে। দেখো, অন্যান্য অবস্থায় স্থির থেকে এইটা একদম মাস্ট। এইটা না লিখলে 0 পাবা। যে অন্যান্য অবস্থায় স্থির থেকে এটা লিখতেই হবে। কেন লিখতে হবে ব্যাখ্যা দিচ্ছি। অন্যান্য অবস্থায় স্থির থেকে কোনো নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি যখন একই দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকে তখন মোট উপযোগ বাড়লেও, মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ দেখো এই যে ক্রমশ হ্রাস পায়, মানে ধীরে, ধীরে হ্রাস পায়। তো তার মানে এইটা তুমি তোমার মতো করে বইয়ে যেমন আছে পড়লা, কিন্তু এইখানে মনে রাখবা যে অন্যান্য অবস্থায় স্থির, এটা মাস্ট লিখতেই হবে। এবং এইটার মূল কথা, আমি ধরো আ কোন একটা দ্রব্যের ৫ টা একক। ধরো আমি ৫ টা আপেল খাবো। একই রকম আপেল আমি ৫ টা খাবো। হ্যাঁ? তো আমি যদি ১ম আপেলটা খাই, এখান থেকে আমি যেই ধরনের উপযোগ পাবো বা যেই ধরনের তৃপ্তি পাবো, পরেরটা আমি খেলে আগের চাইতে কম উপযোগ পাবো। ৩ নাম্বারটা খেলে অবশ্যই ২ নাম্বারটার চাইতে কম উপযোগ পাবো। এই যে দেখো প্রান্তিক উপযোগ কমতেছে, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি এক্সাক্টলি এই কথাটাই বলে। কেমন? একটু দেখো। দেখো, ধরো আমরা কোন একটা দ্রব্য ভোগ করতেছি, এটার ১ম একক থেকে আমরা প্রান্তিক উপযোগ। এখানে কিন্তু দেখো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলছে। সো তুমি প্রান্তিক উপযোগের যেই রোটা মানে তোমার কলামটা আছে এইটা খেয়াল করো। ১ম একক থেকে আমরা উপযোগ পেলাম ১০ একক। ঠিক আছে?
আর যেই তোমার দ্বিতীয় একক এইখান থেকে পেলাম ৮, তারপরে ৬, ৪। তো তার মানে দেখো প্রান্তিক উপযোগটা কিন্তু কমে যাচ্ছে। সো এই কথাটাই বলছে। তো এখন তোমাদের আরো একটা জিনিস বলি, সেটা হচ্ছে একটু তোমাদেরকে দেখাই। তো দেখো একটা প্রশ্ন তোমাদের এর মধ্যে আসবে যে ভাইয়া আপনি বললেন অন্যান্য অবস্থায় স্থির থেকে, তাইলে এই অন্যান্য অবস্থা আবার কি? কি স্থির থাকতে হবে এবং কেন স্থির থাকা লাগবে? এটা তো কোশ্চেন। তো আসো একটু দেখি। এই যে অনুমিত শর্ত, ঠিক আছে? মানে আমার এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি যদি কার্যকর হইতে হয়, অর্থাৎ আমি ৫টা কোন একটা দ্রব্যের ৫ একক খাবো, প্রান্তিক উপযোগ আমার ধীরে, ধীরে কমতে থাকবে। এইটা যদি আমার সত্য হতে হয়, এইটা যদি মানতে হয়, তাহলে আমার এই শর্তগুলা পূরণ করতে হবে। এই শর্তগুলাকেই বলা হচ্ছে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে, ঠিক আছে? অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকে। কোনগুলো অপরিবর্তিত থাকা লাগবে? এই যে এই শর্তগুলা অপরিবর্তিত থাকা লাগবে। শর্তগুলা কি একটু দেখি। উপযোগের পরিমাণগত পরিমাপ সম্ভব। তারপর কি? ভোক্তার পছন্দ, আয়, রুচি অপরিবর্তনীয়। ভোক্তা যুক্তিশীল। তারপরে উপযোগ অর্থের মাধ্যমে প্রকাশ করা যায়। হ্যাঁ? অর্থের প্রান্তিক উপযোগ স্থির। তারপর নির্দিষ্ট সময় বিবেচ্য, সমজাতীয় দ্রব্য হতে হবে। হ্যাঁ? দ্রব্যটা বিভিন্ন এককে বিভাজ্য হতে হবে। তো তাহলে এখন প্রশ্ন, এই জিনিসগুলা তো আমার অপরিবর্তিত থাকবে। এইগুলা অপরিবর্তিত না থাকলে কি হবে? তাই না? এইগুলা যদি অপরিবর্তিত না থাকে বা এই জিনিসগুলা যদি স্থির না থাকে, এই অনুমিত শর্তগুলা, তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হবে না। দ্যাট মিনস কি? আমি কোন একটা দ্রব্যের ৩ একক, ধরো আমি একই সাথে ৩ টা আম খাবো। একই জাতের একই রকম আম। তো ১ম আম থেকে আমি যেই ধরনের উপযোগ বা তৃপ্তি পাবো, দ্বিতীয়টা থেকে অবশ্যই কম পাবো। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি অনুযায়ী। ৩ নাম্বারটা থেকে আরো কম পাবো। এই যে প্রান্তিক উপযোগ ধীরে, ধীরে কমতে থাকে, আমি যদি এই শর্তগুলো প্রতিপালন করতে না পারি, এই শর্তগুলো যদি ভায়োলেট হয়, তাহলে প্রান্তিক উপযোগ না কমে বাড়া শুরু হয়ে যেতে পারে। সো আমার প্রান্তিক উপযোগ মানে এই শর্তগুলো যদি আমার স্থির না থাকে, তাহলে আমার ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ভায়োলেট হতে পারে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর নাও হতে পারে। সেই ব্যাপারটা একটু তাহলে দেখি কেমন। তো প্রথমত বলতেছে যে উপযোগের পরিমাণগত পরিমাপ সম্ভব। অর্থাৎ আমি বলছি যে ১ম এককের চাইতে দ্বিতীয় এককের প্রান্তিক উপযোগ কম হবে। দেখো এই যে আমি বলছি যে প্রথম একক থেকে পেলাম কত? ১০ একক, ১০ ইউটিল। পরেরটা ৮ ইউটিল। দেখো এটা কিন্তু আমি সংখ্যায় প্রকাশ করছি। তার মানে আমার যে উপযোগ, আমি যেই তৃপ্তিটা পাচ্ছি, যে উপযোগটা পাচ্ছি, সেইটা সংখ্যায় পরিমাপ করা গেছে জন্যই আমি এই প্রকাশটা করতে পারছি ১০, ৮, ৬। সুতরাং আমার এই যে উপযোগ, এইটার পরিমাণগত পরিমাপ সম্ভব। এটা যদি আমি সংখ্যায় পরিমাপ নাই করতে পারতাম, আমি এই প্রকাশ, এই এক্সপ্রেশন এটা তো করতেই পারতাম না। ঠিক আছে? এইজন্য প্রথম শর্তটা এইভাবে দেওয়া যে উপযোগের পরিমাণগত পরিমাপ সম্ভব। এরপর কি? ভোক্তার পছন্দ, আয়, রুচি অপরিবর্তনীয়। তো দেখো এই জিনিসগুলা, ভোক্তার পছন্দ, আয়, রুচি, এগুলো যদি অপরিবর্তনীয় না হয়, তাহলে কেমন হইতে পারে? ধরো মানে কোন একজন মানুষ প্রচন্ড কফি পছন্দ করে, হ্যাঁ? সে যদি ১ কাপের জায়গায় ২ কাপ কফি খেতে পারে, সে মনে করে আমি বোধহয় আরো বেশি এনার্জেটিক বোধ করলাম। তো তাহলে তাকে যদি আমি ৩ কাপ কফি খাওয়ায় দেই, তাহলে ১ম কাপের জায়গায় মানে সে যে ধরনের উপযোগ পাইছে, ২য় কাপ খাওয়ার পরে সে আরো বেশি উৎফুল্ল হয়ে যেতে পারে। তার মানে ২য় কাপ থেকে সে ১ম কাপের চেয়ে বেশি উপযোগ পেয়ে যেতে পারে। সো মানে একজন মানুষের মানে এই তোমার রুচি, পছন্দ, অভ্যাস, এই ব্যাপারগুলা স্থির থাকা লাগবে। স্থির না থেকে কোনো একটা স্পেসিফিক পণ্যের প্রতি যদি তার পছন্দ, রুচি বেড়ে যায় হঠাৎ করে, তাহলে আমার প্রান্তিক উপযোগ না কমে বাড়তেও পারে বা স্থিরও থেকে যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা ব্যাপার আমরা দেখি যে দেখো ভোক্তা যুক্তিশীল হতে হবে। ভোক্তা যুক্তিশীল ব্যাপারটা কেমন? ধরো মানে আমি মানে স্বাভাবিকভাবে আমার চিন্তা করতে পারা লাগবে। ধরো কেউ একজন আ কোনো একটা পণ্যে নেশাগ্রস্ত হয়ে যেতে পারে। ধরো এটা আসলে মানে বলা ঠিক না, তাও বলি। ধরো কেউ একজন স্মোকার, চেইন স্মোকার। এখন সে স্মোক করতে মানে প্রচন্ড পছন্দ করে। তো তার মানে আমরা ধরে নিতে পারি যে এই ধরনের আসক্ত সে আসলে আর যুক্তিশীল নাই। তখন কি হয়? তাকে যদি আমি ৫ টা সিগারেট খেতে দেই পরপর, কি হওয়ার কথা ছিল? ২য় সিগারেট থেকে তার মানে প্রান্তিক উপযোগটা কম পাওয়ার কথা ছিল। কিন্তু এমন হতে পারে সে যেহেতু আসক্ত, সে যেহেতু রেশনাল না, সে 2nd ইউনিট থেকে তার উপযোগটা বেড়ে যেতে পারে। হ্যাঁ? তার মানে আমার প্রান্তিক উপযোগ কমার কথা ছিল, কিন্তু যখন সে রেশনাল না, যখন সে আসক্ত হয়ে গেছে, তখন সে ২য়, ৩য় একক থেকে বরং কম আর চাইতে বেশি উপযোগ পেয়ে যেতে পারে। ঠিক আছে?
একইভাবে তুমি দেখো এরকম বিভিন্ন জিনিস, তুমি যে নির্দিষ্ট সময় বিবেচ্য, এই জিনিসগুলো আরো ব্যাখ্যা করা যায়। হ্যাঁ, আমরা যখন কনসেপ্ট ক্লাসগুলো করব আরো খুব ক্লিয়ারলি আরো সময় নিয়ে ব্যাখ্যা করব। তাও আর একটু বলে দেই নির্দিষ্ট সময় বিবেচ্য কেমন। ধরো এই যে ৬ নাম্বারটা দেখো, ৬ নাম্বারটা দেখো। তো ধরো এরকম হলো যে আমাকে ১ গ্লাস পানি, আমি হচ্ছে ধরো এখন দাঁড়ায় আছি, আমাকে ১ গ্লাস পানি খাওয়ানো হলো। এই ১ গ্লাস পানি খাওয়ার ফলে আমি তৃপ্তি পেলাম। 2nd ইউনিটটা এইটা আমার খাওয়ানো হলো পরের দিন। আগামী কালকে ধরো আমি আবার দৌড়-টোড় দিয়ে আসলাম। আসার পর প্রচন্ড ক্লান্ত, এরপর আমার 2nd ইউনিট খাওয়ানো হলো। আমার ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি অনুযায়ী কি হওয়ার কথা ছিল? ২য় একক থেকে যে উপযোগটা আমি পাবো প্রান্তিক উপযোগ, সেটা ১ম টার চাইতে কম হওয়ার কথা ছিল। কিন্তু এইখানে কি হলো? ১ম গ্লাস খাওয়ার পর আমি একটা লম্বা বিরতি দিলাম। আগামীকালকে দৌড়-টোড় দিয়ে এসে একটা ম্যারাথন দিয়ে এসে 2nd গ্লাস আমি খেলাম। ডেফিনিটলি আমি 2nd গ্লাস থেকে ১ম গ্লাসের চাইতে বেশি উপযোগ পাবো। তো তার মানে দেখো উপযোগ কমার বদলে বেড়ে গেল। তো তার মানে এই কারণে আমার একটা নির্দিষ্ট সময় থাকতে হবে এবং সেই সময়ের ব্যবধানটা অনেক বড় হওয়া যাবে না। আচ্ছা, এরপরে দেখো দ্রব্য বিভিন্ন একক সমজাতীয় হবে। তো ভাইয়া তাইলে সমজাতীয় না হইলে সমস্যা কি? সমস্যা কি বললাম? ধরো তোমাকে ৩ টা আম খাওয়ানো হবে। ১ম যে আমটা টক আম খাওয়ানো হলো। তো তুমি এটা থেকে এক ধরনের উপযোগ পেলে। এরপরে যে আমটা ধরো গোপালভোগ আম খাওয়ানো হলো, খুব মিষ্টি আম। তো তাহলে তোমার ১ম এককের চেয়ে ডেফিনিটলি 2nd ইউনিট যে তুমি গোপালভোগ আমটা খেলে, এইটার উপযোগ তোমার কাছে বেশি হবে। তো তার মানে দেখো ২য় টার উপযোগ ১ম টার চাইতে কম হওয়ার কথা ছিল, কিন্তু বেশি হয়ে গেল। কেন হইছে? তুমি সমজাতীয় আম খাও নাই। ১ম এ খাইছো একটা টক আম, পরে খেলে মিষ্টি আম। তো তার মানে তুমি যদি কম্প্যারিজন করতে চাও, অবশ্যই তোমার ইউনিট গুলা একই জাতের হতে হবে, সমজাতীয় হইতে হবে। তো তার মানে দেখো আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সংজ্ঞায় পড়লাম হচ্ছে অন্যান্য অবস্থায় স্থির থেকে। সেই অন্যান্য অবস্থাগুলা কি কি? সেইটাই অনুমিত শর্ত। এই যে অনুমিত শর্ত, এইগুলা স্থির থাকতে হবে এবং এইগুলা যদি স্থির না থাকে, সেইটাকেই আমরা বলবো যে আসলে আমার ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ব্যতিক্রম। অথবা এইগুলা স্থির না থাকলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে যে উপযোগ কমার কথা বলা হয়েছে, সেইটা প্রতিপালিত নাও হতে পারে। আচ্ছা, তোমরা ক্লাসটা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। তোমাদেরকে আর একটু ধীরে পড়াতে হবে কিনা বা আরেকটু ফাস্ট পড়াতে হবে কিনা, অথবা তোমরা ক্লাস বুঝতে পারছো কিনা আমাকে একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে সবাই জানাও। আচ্ছা, দেখি তোমরা কি কমেন্ট করেছো। আচ্ছা, তাহসিনা নুসরাত বলেছো আচ্ছা, তো ফ্রেন্ডদের সাথে কথা বলছো, আমার সাথে কথা বলতে হবে। আ মুস্তাসিন আলী ইরা বলেছো, জি ভাইয়া বুঝতে পারছো। আচ্ছা, এইটা আ ফার্স্ট এর ক্লাস। না ভাইয়া অল ক্লিয়ার, ওকে। আচ্ছা, ঠিক আছে। YouTube এ দেখতে পাচ্ছি আমাদের সাথে যারা যুক্ত হয়েছে অনেক ইন্টারেক্টিভ। নুহা বলেছো বুঝতে পেরেছো। আচ্ছা, অর্পিতা বলেছো অল ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা দেখি। ক্রিস্টাল ক্লিয়ার বলেছো, জুবায়ের বলেছো ক্রিস্টাল ক্লিয়ার, শাহরিয়ার রহমান বলেছো ক্লিয়ার। আচ্ছা, না ভাইয়া স্পিড ঠিক আছে, নিধি বলেছো, থ্যাংক ইউ। ঠিক আছে, তোমরা যেটা করবা আ আচ্ছা, মুস্তাহসিন ইরা বলেছে একটু ধীরে পড়ান। ধীরে আমরা পড়াবো, হ্যাঁ? এখানে আসলে একটা টাইম লিমিটেশন আছে, তো তোমাদের ২ ঘন্টার ক্লাস নিতে হবে। যখন আমরা কনসেপ্ট ক্লাসগুলা নিবো, শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সে প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন হবে ৩ আওয়ার্স। সো ওইখানে আমরা একটু ধীরে, ধীরে অনেক ইন ডিটেইল পড়াতে পারবো হোপফুলি। আচ্ছা, নুসরাত বলেছে তোমরা যেটা করবা, তোমরা যারা আছো, তোমাদের যারা ফ্রেন্ড যারা আর্টস সেগমেন্টের আছে, তাদেরকে একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে মেনশন করে দাও। তারাও এই ক্লাসটা দেখার সুযোগ পাক। হ্যাঁ? এবং তোমাদের যে কলেজের যে গ্রুপগুলো আছে, কলেজের গ্রুপগুলাতে তোমরা একটু কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দাও। তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও। তাহলে যেটা হবে, পরবর্তীতে এই ক্লাসটাও তোমার থেকে যাবে। এই ২ ঘন্টার ক্লাসে আমি তোমাদের এইটা কথা দিচ্ছি, যেই কনটেন্ট গুলা কভার করব, ২ টা ফুল সেট কোয়েশ্চেন তোমরা টেস্ট পরীক্ষায় হোক অথবা এইচএসসি তে হোক, তোমরা মাস্ট কমন পাবা। ঠিক আছে? এবং এই চ্যাপ্টার থেকে মূলত ৩ টা প্রশ্ন তোমার বোর্ড পরীক্ষায় মাস্ট আসবে। হোপফুলি আমরা যখন পুরো কোর্সটা করব, তখন তোমরা ৩ টাই আনসার করতে পারবে এবং এই চ্যাপ্টার থেকে তোমরা ১ম এ আনসার করবা, যে এই চ্যাপ্টার নিয়ে তোমরা সবচেয়ে বেশি ভয় থাকো। সো ক্লাসটা তোমরা একটু শেয়ার করে দাও। হ্যাঁ? আর তোমাদের যে গ্রুপগুলো আছে সেগুলোতে শেয়ার করে দাও। অথবা অন্য সেগমেন্টের যারা আছো, সায়েন্স বা কমার্সের আছো, তোমরা তাহলে তোমাদের আর্টস সেগমেন্টের বা যাদের ইকোনমিক্স আছে তাদেরকে একটু মেনশন করে দিও। ঠিক আছে? ওকে। তাহলে এখন আমরা দেখব, উম দেখো আমরা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি পড়েছি। এখন আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ রেখা আঁকা শিখব। ঠিক আছে? তো প্রান্তিক উপযোগ রেখা এবং মোট উপযোগ রেখা, উপযোগ থেকে কোশ্চেন হইলে এই প্রশ্নটা থাকবেই, যেই ফর্মেই হোক। তো তাহলে মোট উপযোগ প্রান্তিক উপযোগ রেখা আঁকার আগে একটা জিনিস আমরা বুঝি, যে আমরা যে গ্রাফটা আঁকি, ঠিক আছে? এই যে ধরো এই ধরনের গ্রাফ আমরা আঁকি। এটা দেই এক্স অক্ষ, এইটা দেই ওয়াই অক্ষ, হ্যাঁ? তো এই যে গ্রাফ,
হ্যাঁ, এই গ্রাফটা কিন্তু একটা টু ডাইমেনশনাল স্ট্যাটিস্টিক্যাল টুল বলে। টু ডাইমেনশনাল স্ট্যাটিস্টিক্যাল টুল মানে কি? দেখো এটার দুইটা অক্ষ আছে, এই জন্য এটার ডাইমেনশন হচ্ছে দুইটা। তার মানে এই, আচ্ছা আমরা একটু সাদা দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এই যে গ্রাফটা আঁকি, এটার দুইটা অক্ষ, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ, এই জন্য বলতেছে এটার ডাইমেনশন দুইটা, মাত্রা দুইটা। এটার মিনিং কি? টু ডাইমেনশনাল স্ট্যাটিস্টিক্যাল টুল এটার মানে কি? এটার মানে গ্রাফের মাধ্যমে আমরা সর্বোচ্চ দুইটা জিনিসের সম্পর্ক প্রকাশ করতে পারবো। কয়টা? দুইটা। তো তাহলে আমরা যদি প্রথমে মোট উপযোগ রেখা আঁকার চেষ্টা করি, ঠিক আছে, প্রথমে যদি মোট উপযোগ রেখা আঁকার চেষ্টা করি তাহলে কি দাঁড়াচ্ছে? মোট উপযোগ রেখা যদি আঁকার চেষ্টা করি তাহলে দেখো এইখানে আমরা কোন দুইটা জিনিস নিব? মোট উপযোগ নিব এবং দ্রব্যের একক, এই দুইটার মধ্যে আমরা সম্পর্ক দেখাবো। তো চলো আমরা এটা আঁকি। এই পাশে আমরা দিচ্ছি হচ্ছে তোমার দ্রব্যের একক, ঠিক আছে, আর এই পাশে আমরা দিচ্ছি মোট উপযোগ বা টোটাল ইউটিলিটি। এখন আমরা দ্রব্যের একক আমার কয়টা আছে? 7টা আছে। সো এই পাশে আমার 7টা দিতে হবে, 1 2 3 4 5 6 7। তোমরা চাইলে তোমাদের পেন এন্ড পেপারস থাকলে আমার সাথে তোমরা প্র্যাকটিস করো, তাহলে তোমাদের জন্য একটা ভালো প্র্যাকটিস হয়ে যাবে। আর দেখো এই পাশে যখন আমরা মোট উপযোগ দিব, তোমরা একটা জিনিস সবসময় ভুল করো, এটা আজকে থেকে মাথায় ঢুকাই নাও, এই ভুল করা যাবে না। কি করো তোমরা জানো? প্রথম একক 10, তাইলে এইখানে প্রথমে একটা টান দাও, এইখানে তুমি লিখে দাও 10, এরপরে একটা দাও, সেইখানে আর একটা টান দাও, লিখে দাও 18। এইটা কখনোই করা যাবে না। গ্রাফের স্কেল খুব ইম্পর্টেন্ট। গ্রাফে এইখানে যা যেই নাম্বারগুলো আছে জাস্ট আমি টান দিয়ে দিয়ে সেই নাম্বার বসায় দিব, তাইলে কিন্তু ওই গ্রাফটা ভুল হবে। চাইলে টিচার তোমাকে 0 দিতে পারে। তাহলে আমি কি করব? আমি দেখবো এটার হাইয়েস্ট লিমিট কত, 10, লোয়েস্ট লিমিট কত, মানে সরি, লোয়েস্ট লিমিট হচ্ছে 10, হাইয়েস্ট লিমিট হলো 30। তো তার মানে 10 থেকে 30, তাহলে আমি কত থেকে যাব? 5 থেকে আমি যাই। দেখো 5 10 15 20 25 30, তার মানে আমার স্কেল গুলা দেখো সমান হতে হবে। এই যে আমি যদি আগাতে থাকি তাহলে 5 5 করেই আগাবো, 5 10 15 20 25 30। তোমরা কি করো জানো? তোমরা 5 এর জায়গায় সরাসরি 10 বসায় দিবা, এরপর কত বসাবা? এরপর 18, তারপর 24। এটা কোনোভাবেই করা যাবে না, এটা অনেক স্টুডেন্ট আমি দেখছি যে তোমরা করো এটা, প্লাস মানে প্লিজ ডোন্ট ডু দিস। তাহলে এটা আমি কিভাবে বসাবো? আমি দেখো প্রথম এককের জন্য 10, তাহলে 1 এর জন্য কত? 1 এর জন্য 10, এই যে এই যে 1 এর জন্য 10। সো এইখানে বিন্দুটা তোমরা এই যে এরকম যে টানটা আমি দিচ্ছি, হ্যাঁ, রেড লাইন যেগুলো টানছি, এইগুলো টানা তোমার জন্য ম্যান্ডেটরি না, তুমি চাইলে ডট দিয়ে দিয়েও করতে পারো। দেখো পরের গুলো আমি ডট দিচ্ছি প্রয়োজন। তাহলে 2 এর জন্য কত? 18, 2 এর জন্য 18, তাহলে 18 এর অবস্থানটা কোথায় হবে? এই আর এই যে কোনো একটা জায়গায়, এই যে এরকম কোনো একটা জায়গা হবে। 3 এর জন্য কত? 24, দেখো 3 এর জন্য 24, তাহলে এইটা এই যে এই সব কোনো একটা জায়গা হবে। তার মানে রেড লাইন দিয়ে আমি যে এরকম এই যে খাঁচার মতো দিচ্ছি, এইটা ইম্পর্টেন্ট না, তুমি দিতেও পারো চাইলে, নাও দিতে পারো। 4 এর জন্য কত? 4 এর জন্য 28, তো 28 তাহলে কোথায় হবে? এই রকম কোন একটা জায়গায়। এরপর কত? 5 এর জন্য 30, এই দেখো এই 5 এর জন্য 30। এরপর কি? 6 এর জন্য কত? 6 এর জন্য 30। 7 এর জন্য কত? 7 এর জন্য আবার 28। হ্যাঁ, তো তার মানে এখন দেখো এই যে আমি ফ্রি হ্যান্ডে এইটা এড করে দিলাম। এইটা আমার কি পেলাম? এটা আমার টোটাল ইউটিলিটি কার্ভ আমি পেয়ে গেছি। ঠিক আছে? টোটাল ইউটিলিটি কার্ভ আমি পেয়ে গেছি। ডট গুলা যদি একটু তোমাদের জন্য অন্য কালার দেই তাইলে তোমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে? টোটাল ইউটিলিটি কার্ভ পেয়ে গেলাম। এখন এইটার সাথে আমরা মার্জিনাল ইউটিলিটি কার্ভ বা প্রান্তিক উপযোগ রেখা আঁকবো। তো প্রান্তিক উপযোগ রেখা তাহলে কিভাবে আঁকবো? আমি আগেই বলছি যে আমার গ্রাফ হচ্ছে একটা টু ডাইমেনশনাল স্ট্যাটিস্টিক্যাল টুল। তো তার মানে এইখানেও আমি আমার দুইটা চলক নিব। তার মানে এই তিনটার মধ্যে থেকে দুইটা নিতে হবে। কি কি নিব? একটা হচ্ছে প্রান্তিক উপযোগ আর একটা দ্রব্যের একক। তো চলো এই, তো এইখানে আমি তাহলে মার্জিনাল ইউটিলিটি লিখে দিলাম। ঠিক আছে? আর এইখানে আমি দিয়ে দিলাম দ্রব্যের পরিমাণ বা কিউ, কোয়ান্টিটি কিউই লিখলাম, আমি আর পুরোটা লিখলাম না। তো এখানে আমার একক কয়টা? 1 2 3 4 5 6 7,
ঠিক আছে? আর এই পাশে দেখো তাহলে এই পাশে আমার রেঞ্জটা কত? -2 আছে কিন্তু। খেয়াল করছো? -2 থেকে 10। তো তার মানে আমি 2, 2 করে বাড়বো। ২, ৪, ৬, ৮, ১০ এই যে ২, ৪, ৬, ৮, ১০ আর দেখো -2 যেহেতু আছে তো তার মানে -2 টা কোন দিকে থাকে? y অক্ষের নিচের দিকে থাকবে। ঠিক আছে? নিচের দিকে তার মানে এই যে -2 হবে। এইটা এই যে -2 ওকে। তো এখন যদি আমরা গ্রাফটা আঁকি তো তাহলে দেখো এই যে এইটা আ ওকে। তো তাহলে দেখো প্রথম এককের জন্য কত প্রান্তিক উপযোগ? প্রথম এককের জন্য হবে 10। তো তার মানে এই জায়গাটাতে। এরপর দ্বিতীয় এককের জন্য কত? দ্বিতীয় এককের জন্য ৮। ৮ কোথায়? এই যে এই সোজা। ৩ এর জন্য কত? ৩ এর জন্য ৬। সো এই সব কোন একটা জায়গায়। ৪ এর জন্য কত হবে? ৪ এর জন্য ৪। এই যে ৫ নাম্বারের জন্য কত? দেখো ৫ এর জন্য প্রান্তিক উপযোগ ২। সো ৫ এর জন্য ২। ৬ কত? ৬ এ দেখো ০ এই যে একদম অক্ষের উপরে পড়ছে। ঠিক আছে? এই এইটা একদম অক্ষের উপরে পড়ছে। এই যে, এই যে এই অক্ষের উপরে পড়ছে। আর ৭ এর জন্য কত? ৭ এর জন্য দেখো -2 তো তার মানে এই ৭ আর এই যে এই সোজা -2 সুতরাং এই জায়গায় আরেকটা। তো এখন যদি আমরা এইটা একটা লাইন টেনে দেই, এইটা যদি আমরা একটা লাইন টানি তাহলে দেখো এই যে এমন আসবে। এই। তো তার মানে এইটা কি আসলো? এটা হচ্ছে আমার মার্জিনাল ইউটিলিটি কার্ভ। এখন দেখো টোটাল ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটি আমরা আলাদা করে আঁকছি। এইটা চাইলে তোমরা একই গ্রাফে আঁকতে পারো। এই গ্রাফেও আমি চাইলে এঁকে ফেলতে পারতাম। এটা তোমাদের ইচ্ছা। কিন্তু একটা জিনিস তোমাদের মাস্ট দিতে হবে। ধরো এই ২ টা চিত্র আঁকাইছো, নিচে কিন্তু এই যে নোট দিতে হবে চিত্র। ঠিক আছে? এটা নিচে। আমার নিচে জায়গা নাই জন্য আমি লিখতে পারলাম না। পাশে লিখে দিচ্ছি। চিত্রে কি লিখবা? মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ। তোমরা গ্রাফ আঁকার সময় যদি এই ২ টা কাজ না করো, একটা হলো এই যে অক্ষগুলা চিহ্নিত না করো, কোন অক্ষে কি দিছো এটা যদি না করো এবং চিত্রের ডেসক্রিপশন যদি না দাও যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ, এই নোটেশন না দিলে এবং এই অক্ষগুলাকে চিহ্নিত না করলে কিন্তু তোমরা মার্কস পাবা না। ঠিক আছে? তো তার মানে এই ভুলটা করা যাবে না। আমার নোটেশন দিতে হবে, কি চিত্র আঁকছি আমি, অক্ষ চিহ্নিত করা লাগবে। আর তোমরা যেই ভুলটা করো যে এই যে স্কেলগুলা কিন্তু সমান ৫, ১০, ১৫, ২০ একই হারে বাড়তে হবে। এইখানে যে নাম্বারগুলো লেখা আছে এইগুলা জাস্ট বসায় দিলাম, এটা ভুল হবে। এইটা মাথায় রাখবা। সো এইটা তোমরা বুঝতে পারছো কিনা? হ্যাঁ? আচ্ছা রেড কালার বলছো যে বোঝা যায় না। রেড কালারটা ঠিক আছে তাহলে ইউজ করব না, অন্যটা ইউজ করতেছি। তোমরা আমাকে বলো যে তোমরা এমনিতে বুঝতে পারছো কিনা, হ্যাঁ? রেড কালারটা আমি ইউজ আর করব না। ওকে? সমস্যা নাই। আমি ইয়েলো নিশ্চয়ই বুঝতে পারছো। তোমরা গ্রাফের কনসেপ্টটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কাইন্ডলি জানাও। ঠিক আছে? গ্রাফের কনসেপ্ট বুঝতে পারছো কিনা? রেড আমি ইউজ করলাম না। ইয়েলো ঠিক আছে কিনা এবং তোমরা বুঝতে পারছো কিনা? ভাইয়া চিত্রের ব্যাখ্যা কিভাবে দিব? হ্যাঁ? আচ্ছা চিত্রের এখানে ব্যাখ্যা আসলে তেমন কোনো কিছু দেওয়ার নাই। তোমরা যদি দিতেই চাও কোনটাই চাইলে মানে আমার মনে হয় না দরকার আছে, তারপরে দিতে চাইলে লিখবা যে আমরা এক্স অক্ষের দিকে হচ্ছে দ্রব্যের একক, ওয়াই অক্ষের দিকে হচ্ছে মোট উপযোগ এবং চিত্রে গ্রাফের বিন্দুগুলা হ্যাঁ এই ছক থেকে বসিয়ে পাই। এই টোটাল ইউটিলিটি কার্ভ দ্যাটস ইট। এইখানে তার মানে আসলে চিত্রের বর্ণনা দেওয়ার কোনো কিছু খুব বেশি নাই। তুমি যদি জাস্ট এই যে চিত্র, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ রেখা, এই পাশে এক্স অক্ষ, ওয়াই অক্ষে নোটেশন গুলা ঠিক মতো দাও এবং স্কেল গুলা ঠিক মতো বসাও, মানে সমদূরত্বে ৫, ১০, ১৫, ২০ চিত্রে মানে এই কলামে যা আছে ডিরেক্ট যদি তা না বসায় দাও তাহলেই আমার মনে হয় ওকে। আচ্ছা নিধি বলেছো ইয়েলো ঠিক আছে। ভাইয়া আরেকবার বোঝান নুসরাত। আরেকবার কোনটা বোঝাবো? তুমি কি বুঝতে পারো নাই? আচ্ছা। আ মাহিদুজ্জামান বলেছো ভাইয়া আপনার ক্লাস অনেক করেছি। থ্যাংক ইউ। আ ওকে। মারজান সুলতানা বলেছো যে এটা কি ক্লাস? আমরা এইচএসসির ইকোনমিক্স ক্লাস করছি। এইচএসসির ইকোনমিক্স এর 2nd চ্যাপ্টার ভোক্তা উৎপাদকের আচরণ পড়ছি। ঠিক আছে? আ
ঠিক আছে। তো তাহলে তোমরা যদি মানে এটা ক্লিয়ার বুঝে থাকো তাহলে আমি পরের টপিকে চলে যাব। ঠিক আছে? আচ্ছা, আমরা অনুমিত শর্ত অলরেডি পড়ে ফেলেছি। দেখো, তাহলে আমরা একটা সম্ভাব্য প্রশ্ন দেখব যে তোমাদের প্রশ্ন যে এইটা পড়লাম এখান থেকে কি আসলে এইচএসসি তে বোর্ড কোশ্চেন আসে সেটাই আমরা দেখব। দেখো, এটা হচ্ছে রাজশাহী বোর্ড ২০১৯ এ আসছিল। রাজশাহী বোর্ড ২০১৯ এর একটা বোর্ড কোশ্চেন। তো এইটার প্রথম কোশ্চেন করছে যে প্রান্তিক উপযোগ রেখা নিম্নগামী হয়। হ্যাঁ, প্রান্তিক উপযোগ রেখা কেন নিম্নগামী হয়? তো এইটার প্রান্তিক উপযোগ রেখা কেন নিম্নগামী হয় এটা কিন্তু আমরা অলরেডি পড়ছি। কোথা থেকে উত্তর দিবা? ওই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি থেকে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে তোমাদের কি বলছিল? দেখো তো। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে বলছিল অন্যান্য অবস্থায় স্থির থাকলে কোন নির্দিষ্ট সময়ে কোন ব্যক্তি যখন একই দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকে তখন মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়। তো তার মানে এইখানে দেখো দ্রব্য ভোগের সাথে সাথে দেখো এই যে দ্রব্য আমার ভোগ করতেছি, দ্রব্য ভোগ করার মানে ভোগ আমি বাড়াচ্ছি ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ আর প্রান্তিক উপযোগ কি হচ্ছে? প্রান্তিক উপযোগ কিন্তু সাথে কমে যাচ্ছে। তার মানে একটা আমি ভোগের পরিমাণ বাড়াচ্ছি, প্রান্তিক উপযোগ কিন্তু আমার কমে যাচ্ছে। সো দুইটার সম্পর্ক কেমন? বিপরীতমুখী। দ্রব্য ভোগের সাথে প্রান্তিক উপযোগের সম্পর্ক বিপরীতমুখী। আমি ভোগের পরিমাণ বাড়াই, প্রান্তিক উপযোগ আমার কমে যায়। সো এইখান থেকে আমরা ব্যাখ্যাটা দিব যে দেখো এখান থেকে ব্যাখ্যাটা দিব প্রান্তিক উপযোগ রেখা নিম্নগামী হয় কেন? আমরা বলবো যে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি থেকে জানি যে কোন দ্রব্য ভোগের পরিমাণ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক বিপরীতমুখী। অর্থাৎ ভোগের পরিমাণ যদি আমি বাড়াতে থাকি তাহলে আমার প্রান্তিক উপযোগ ধীরে ধীরে কমতে থাকবে। এই ভোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে বিপরীতমুখী সম্পর্কের কারণে আমরা যদি প্রান্তিক উপযোগ রেখা আঁকাই তাহলে আমরা দেখতে পাই প্রান্তিক উপযোগ রেখা নিম্নগামী হয়। ক্লিয়ার? বুঝতে পারছো তোমরা? যে তার মানে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি থেকে আমরা যেই ভোগের পরিমাণ এবং প্রান্তিক উপযোগের বিপরীতমুখী সম্পর্ক দেখি, বিপরীতমুখী সম্পর্কের কারণেই মানে তোমার প্রান্তিক উপযোগ রেখা নিম্নগামী হয়। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো গতে কি বলছে? উদ্দীপক হতে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করো। তো দেখো এইখানে ভোগের পরিমাণ এবং মোট উপযোগ দেওয়া আছে। তো এইখান থেকে প্রান্তিক উপযোগ রেখা আঁকতে হবে। তো তাহলে আমার এইখানে জাস্ট একটা নতুন কলাম লাগবে, হ্যাঁ? যে প্রান্তিক উপযোগ বা এখানে জাস্ট আমার একটা নতুন কলাম লাগবে প্রান্তিক উপযোগ রেখার। ঠিক আছে? মার্জিনাল ইউটিলিটি আমি এমইউই লিখলাম ডিরেক্ট। এখন এখান থেকে জাস্ট প্রান্তিক উপযোগটা বের করতে হবে। দেখো প্রথম এককের আমার মোট উপযোগ ৫। সো এখানে প্রান্তিক উপযোগ তুমি চাইলে 0 দিতে পারো আবার কিছু নাও মানে তোমার ৫ ও দিতে পারো। এটা তোমার ইচ্ছা। ঠিক আছে? এটা এক এক বই এক এক রকম দেওয়া আছে। সো তুমি চাইলে এটা ফাঁকাও রাখতে পারো আবার চাইলে ডিরেক্ট ৫ ও লিখে দিতে পারো। সো আমরা লিখলাম প্রথম একক থেকে আমি মোট উপযোগ যেহেতু মোট উপযোগ ৫ সো প্রান্তিক উপযোগও ৫। দ্বিতীয় এককে দেখো মোট উপযোগ কত? ৮। তো তাহলে দ্বিতীয় একক স্পেসিফিক দ্বিতীয় একক ভোগ করার কারণে আমি কতটুকু অতিরিক্ত উপযোগ পাইছি? দেখো ৫ থেকে হইছে ৮, বাড়ছে কতটুকু? ৩। তো তার মানে দ্বিতীয় এককের জন্য আমার প্রান্তিক উপযোগ হবে ৩। ৩ নাম্বার একক থেকে দেখো মোট উপযোগ কত হলো? ৮ এর পরে ৯ হইছে, বাড়ছে কতটুকু? ১। তো তার মানে এই স্পেসিফিক ৩ নাম্বার একক ভোগ করার ফলে আমার উপযোগের চেঞ্জ কত? বাড়ছে কত? ১ একক। দেখো ৪ নাম্বারটায় আমার এইখানে মোট উপযোগ কতটুকু বাড়ছে বা চেঞ্জ কতটুকু হইছে? কোনো চেঞ্জ হয় নাই। ৯ ছিল ৯ই আছে। তো তার মানে চেঞ্জ কত? 0। ৫ নাম্বার এককের জন্য প্রান্তিক উপযোগ কত হবে? দেখো ছিল ৯ হয়ে গেছে ৮। তো তার মানে কমে গেছে। ৮ থেকে যদি আমি ৯ বাদ দেই, প্রত্যেকটাই কি করছি? ৫ থেকে ৮ বাদ দিয়েই তো ৩ লিখছি। তো তাহলে এইখানে ৫ নাম্বার এককের জন্য ৮ থেকে ৯ বাদ দিলে কত হবে? -1। তো এখন আমার বলছে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করো। তো তাহলে আমি এই যে ভোগের পরিমাণ আর প্রান্তিক উপযোগ এই দুইটা কলাম নিয়ে আমি একটা গ্রাফ আঁকায় ফেলতে পারবো না? তোমরা এটা পারবা না? এখন দেখো রাজশাহী বোর্ড ২০১৯ এর গ নাম্বার কোশ্চেন কি তোমরা পারবা না? একটু আমাকে রেসপন্স করো তো। আচ্ছা গুড। তোমরা নিজেরা আনসার করছো। আদিবা তাবাসসুম দেখতে পাচ্ছি, নিধি দেখতে পাচ্ছি, নুসরাত তোমরা রেসপন্স করছো। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা ইউটিউব থেকে অর্পিতা বলেছো জি ভাইয়া। ওকে তাহলে খ নাম্বার হোপফুলি তোমরা পারবা। রাইট?
ওকে। তো তাহলে দেখো ঘ নাম্বার কি জিজ্ঞেস করেছে, উদ্দীপকে যে বিধিটি প্রকাশিত হয়েছে কি কি অবস্থার প্রেক্ষিতে তা কার্যকর হবে না বলে তুমি মনে করো। তো তার মানে উদ্দীপকে কি বলছে, উদ্দীপকে যে বিধিটি প্রকাশিত হয়েছে, কোন বিধি প্রকাশ হয়েছে প্রথম প্রশ্ন। দেখো উদ্দীপকে এই যে মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ কি হচ্ছে, প্রথমে 5 ছিল, তারপর 3 1 0 -1, তো তার মানে প্রান্তিক উপযোগ কি হচ্ছে, কমতেছে না। তো তার মানে এইটা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে ইন্ডিকেট করছে। তো তাহলে উদ্দীপকে যে বিধিটি প্রকাশিত হয়েছে অর্থাৎ প্রান্তিক উপযোগ বিধি, তো প্রশ্ন তার মানে প্রান্তিক উপযোগ বিধি কি কি অবস্থার প্রেক্ষিতে কার্যকর হবে না, কি কি অবস্থার প্রেক্ষিতে কার্যকর হবে না বলো তো। তো তার মানে কি কি অবস্থার প্রেক্ষিতে কার্যকর হবে না, এই যে আমার যে অনুমিত শর্তগুলো ছিল এই অনুমিত শর্তগুলো স্থির থাকলেই কেবল ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয়। এই অনুমিত শর্তগুলো ভায়োলেট করলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হবে না। তো তার মানে আমরা যেইটা পড়ছি তোমরা এই যে যে কি কি অবস্থার প্রেক্ষিতে, এই নিচের অবস্থাগুলা অপরিবর্তিত না থাকলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হবে না বলে এই পয়েন্টগুলা লিখবা এবং লেখার পর বর্ণনা দিয়ে দেবে। আমি জাস্ট যেইগুলা বলছি সেইগুলাই। ফর এক্সাম্পল কেমন হতে পারে, ধরো দ্রব্যটির একক সমজাতীয় হতে হবে, হ্যাঁ, বর্ণনায় লিখবা যে দ্রব্যটির একক যদি সমজাতীয় না হয় সেই ক্ষেত্রে আমার ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর নাও হতে পারে। যেমন আমরা যদি একই জাতীয় আম না খেয়ে মানে তোমার মিষ্টি আম এবং টক আম একসাথে খাই তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর নাও হতে পারে, একটু আগে তোমাকে বলছি। তারপর নির্দিষ্ট সময় বিবেচনা মানে নির্দিষ্ট সময় বিবেচনা না করলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হবে না। জাস্ট এই জিনিসটা এরপর একটু বর্ণনা লিখে দিবা যে যেমন আমি যদি মানে আজকে 1 গ্লাস পানি খাই, আগামীকালকে অধিক শারীরিক পরিশ্রম করে আরেক গ্লাস পানি খাই, তাহলে দ্বিতীয় একক থেকে আমার উপযোগের পরিমাণ না কমে বেড়ে যেতে পারে। জাস্ট এই বর্ণনাটুকু এইভাবে নিজের মতো করে লিখে দিলেই হবে এবং বইয়েও তোমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ব্যতিক্রম, ঠিক আছে, এই নামে তোমরা এই পুরো বর্ণনাটা পেয়ে যাবা। মূলত এই যে শর্তগুলো আছে এই শর্তগুলোর বর্ণনাটাই বইয়ে দেওয়া আছে। সো তোমরা বুঝতে পারছো কিনা, হ্যাঁ পারবা এখন। এই যে মানে যে বিধিটি প্রকাশিত হয়েছে কোন অবস্থার প্রেক্ষিতে কার্যকর হবে না, এটার যে অনুমিত শর্ত আছে অনুমিত শর্তগুলা ভঙ্গ করলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হবে না। প্রত্যেকটার নিজের মতো করে বর্ণনা লিখে দিবে এবং বইয়েই তোমরা এটা পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা তোমরা ক্লাস বুঝতে পার মানে এই কোশ্চেনটা বুঝতে পারছো কিনা একটু বলো তো। আচ্ছা খাদিজা বলছো যে অনেক ভালো লাগছে আপনার ক্লাসটা, থ্যাংক ইউ খাদিজা। তাহলে তোমার নিশ্চয়ই অনেক ফ্রেন্ড আছে, এরা কিন্তু এখনো এই ক্লাসটাতে নাই। সো নিজে একা একা শেখার দরকার নাই খাদিজা, তোমার ফ্রেন্ডদেরকেও ক্লাসটাতে মেনশন করে দাও এবং তোমার কলেজের যে মেসেঞ্জার গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেইখানে ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তোমরা কি বলছো আমি একটু দেখি। আহ ওকে, আচ্ছা আদিবা তাবাসসুম বলেছো পারবো, ভেরি গুড। এইদিকে আহ মুস্তাসিন আলী ইরা বলেছো জি ক্লিয়ার। ইরা তুমি তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, তোমাকে কিন্তু আমি মেনশন করতে দেখি না, এবং তুমি লাইভটা শেয়ার করে দিতে পারো। মাহি মাহি বলেছো আহ খ নাম্বারটা আবার বোঝান, ঠিক তোমরা বলছো খ নাম্বার, মাহি বলছো যে খ নাম্বারটা আবার বোঝাতে। দেখো খতে বলছে প্রান্তিক উপযোগ রেখা নিম্নগামী কেন হয়। এই যে প্রান্তিক উপযোগ রেখা দেখো আমি আঁকছিলাম, প্রশ্ন করছে প্রান্তিক উপযোগ রেখা কেন নিম্নগামী হয়। এই যে প্রান্তিক উপযোগ রেখা নিম্নগামী কেন হয়, এইটার কারণ হচ্ছে ভোগের পরিমাণ। এই যে এই পাশে কি কোয়ান্টিটি, কি তার মানে ভোগের পরিমাণ। এই ভোগের পরিমাণ এবং প্রান্তিক উপযোগ এই দুইটার মধ্যে বিপরীতমুখী সম্পর্কের কারণে তারা নিম্নগামী হয়। এটা তাহলে আমি কিভাবে লিখবো, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ মানে তোমার রেখা, সরি প্রান্তিক উপযোগ রেখা। এই প্রশ্নটা কি করছে দেখো, এই যে প্রান্তিক উপযোগ রেখা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কারণে নিম্নগামী হয়। অর্থাৎ এভাবে বলবা, এই যে দেখো এই পাশে যদি আমি মার্জিনাল ইউটিলিটিটা দেই, মার্জিনাল ইউটিলিটিটা দেই আর এই পাশে কোয়ান্টিটি দেই, তাহলে এই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখা আমরা দেখতে পাচ্ছি নিম্নগামী। কেন এটা বলবা যে এই প্রান্তিক উপযোগ রেখা নিম্নগামী হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কারণে। অর্থাৎ আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে দেখতে পাই যে ভোগের পরিমাণ যদি আমি বাড়াতে থাকি তাহলে প্রান্তিক উপযোগ ধীরে ধীরে কমতে থাকে। অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি অনুযায়ী ভোগের পরিমাণ এবং প্রান্তিক মানে তোমার ভোগের পরিমাণ এবং প্রান্তিক উপযোগের মধ্যে একটা বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। এই বিপরীতমুখী সম্পর্কের কারণে প্রান্তিক উপযোগ রেখা নিম্নগামী হয়। এইটা হোপফুলি তোমরা ক্লিয়ার হইছো, ঠিক আছে।
আচ্ছা, তো তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাই। আমাদের একটু ফাস্ট যেতে হবে। আমি আজকে চাইছি তোমাদেরকে ধরো ওই যে একদম আ তোমার প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, তারপরে তোমার আয় স্থিতিস্থাপকতা, আর স্থিতিস্থাপকতা, হ্যাঁ? এই স্থিতিস্থাপকতার টপিক পর্যন্ত যেতে। যেহেতু স্থিতিস্থাপকতার টপিক গুলা তোমরা একটু সবসময় ভয় পাও, পণ্যটা কোন প্রকৃতির নির্ণয় করতে কনফিউজড হয়ে যাও। সো আমরা একটু টেনে পড়ে ওই পর্যন্ত যাব। ঠিক আছে? আচ্ছা। দেখো, চাহিদা, ঠিক আছে? চাহিদার সংজ্ঞাটা কি বলছে? চাহিদার সংজ্ঞাটা বলছে যে কোন নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট দামে বাজারে ক্রেতাগণ কোন একটা দ্রব্যের যতটুকু অংশ ক্রয় করতে ইচ্ছুক থাকে তাকে ওই দ্রব্যের চাহিদা বলে। কেমন ব্যাপারটা? এখানে ২ টা জিনিস খুব ইম্পোর্টেন্ট। লিখতেই হবে নাহলে মার্কস কম পাবা। নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট দাম, এই ২ টা জিনিস নির্দিষ্ট থাকাই লাগবে। নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট দামে বাজারে ক্রেতাগণ কোন একটা দ্রব্য বা সেবার যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক থাকে তাকে ওই দ্রব্যের চাহিদা বলে। কেমন ব্যাপারটা একটু দেখো। ধরো মানে বাজারে চিনির দাম হলো ১০০ টাকা কেজি। এই দাম যখন ১০০ টাকা কেজি চিনির, তখন বাজারের ক্রেতারা ওই ১০০ টাকা দামের বিপরীতে ১০০০ কেজি চিনি কিনতে চায়। তো তার মানে এটার মিনিং হলো যে ১০০ টাকা দামের বিপরীতে চিনির চাহিদার পরিমাণ ১০০০ কেজি। এইটা যদি তুমি এরকম মানে ইয়েতে চাহিদা সূচিতে প্রকাশ করতে চাও, তাহলে এই পাশে দাম আর এই পাশে চাহিদার পরিমাণ তুমি যদি লেখো, তাহলে এই যে ১০০ টাকা দামের বিপরীতে চাহিদার পরিমাণ হবে সে ১০০০ কেজি। এই যে ব্যাপারটা এই যে দাম মানে এই যে একটা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট দাম, সেটা কত? ১০০ টাকা। এই ১০০ টাকা দামের বিপরীতে ক্রেতাগণ একটা দ্রব্যের যতটুকু অংশ ক্রয় করতে ইচ্ছুক থাকে সেইটাই হলো চাহিদা। আচ্ছা, এখন দেখো চাহিদা আমরা দেখো উপযোগে উপযোগ বিধি পড়ছি। কি? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তো তাহলে নিশ্চয়ই চাহিদারও এরকম একটা কোনো বিধি আছে। সেটাকে আমরা কি বলছি? চাহিদা বিধি বা ল অফ ডিমান্ড। এই ব্যাপারটা একদমই কমন সেন্স। আমি বলছি তো ইকোনমিক্স জাস্ট অ্যাবাউট কমন সেন্স। তো কেমন দেখো, এখানে বলা হচ্ছে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে। এইখানেও দেখবো এই অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে এই বিধির ক্ষেত্রে এটা লিখতেই হবে। কেন লিখতে হবে বা কোন জিনিসগুলো অপরিবর্তিত থাকা লাগবে সেটা আমি দেখাবো। তো তোমার তাহলে এটা কি? অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে স্বাভাবিক সময়ে কোন দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে আর দাম কমলে চাহিদার পরিমাণ তোমার বাড়ে। এই জিনিসটা একদম তোমার ইন জেনারেল তোমার কি হয়? বাজারে কোন একটা জিনিসের দাম যখন বেশি থাকে তুমি সেই জিনিসটা বেশি পরিমাণে কেনো না কম পরিমাণে কেনো? বলো তো? যেকোনো একটা জিনিসের দাম যদি বেড়ে যায়, এটার খুব স্বাভাবিক রেসপন্স ওই জিনিসটা আমি কমায় কিনবো, কম পরিমাণে কিনবো। আর যদি দাম কমে যায় তাহলে ওই জিনিসটা আমি সবসময় বেশি পরিমাণে কিনবো। ধরো ১ প্যাকেট চিপসের দাম ছিল ২০ টাকা। ঠিক আছে? এইটা থেকে এখন দাম যদি কমে ১৫ টাকা হয়ে যায় তাহলে আমি ডেফিনিটলি ওই চিপসটা বেশি কিনবো। আর ধরো একটা প্যাকেট চিপসের দাম ২০ টাকা থেকে বেড়ে ৩০ টাকা হয়ে গেল। তাইলে অবশ্যই আমি আগের চাইতে ওই চিপসটা কম পরিমাণে কিনবো। জাস্ট এই জিনিসটাই এইখানে চাহিদা বিধি আকারে বলছে যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোন দ্রব্যের দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে আর দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে। দাম এবং চাহিদার এই বিপরীতমুখী সম্পর্ককে চাহিদা বিধি বলে। বুঝতে পারছো? আচ্ছা, ওকে। তো তাহলে আমি আরেকবার লাস্ট বলি যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোন দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে আর দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। দাম এবং চাহিদার এই বিপরীতমুখী সম্পর্ককে তোমার হচ্ছে চাহিদা বিধি বলে। আচ্ছা, এখন দেখো আমি বলছি যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে। তো তাহলে চাহিদা বিধিতে কোন জিনিসগুলো অপরিবর্তিত থাকা লাগবে? এইটা একটু আমরা দেখব। এই যে এই অনুমিত শর্তগুলো অপরিবর্তিত থাকা লাগবে। কি? ভোক্তার আয় স্থির থাকতে হবে, ভোক্তার পছন্দ, রুচি, হ্যাঁ, অভ্যাস এগুলো অপরিবর্তিত থাকা লাগবে, ভোক্তা যুক্তিশীল হইতে হবে, সম্পর্কিত দ্রব্যের দাম, সময় স্থির, বাজারে ক্রেতার সংখ্যা স্থির। এইগুলা যদি স্থির না থাকে তাহলে সমস্যা কি? এগুলা স্থির না থাকলে আমরা যে চাহিদা বিধির কথা বললাম সেইটা প্রতিপালিত নাও হতে পারে। অর্থাৎ দাম এবং চাহিদার পরিমাণের মধ্যে আমি একটা বিপরীতমুখী সম্পর্ক দেখছি না? যে দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে যায় আর দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। তার মানে দাম এবং চাহিদার পরিমাণের যে বিপরীতমুখী সম্পর্ক ছিল সেইটা বজায় নাও থাকতে পারে। কেমন দেখো, যে ধরো একটা জিনিসের মানে তুমি স্কুলে যাও এবং তোমাকে প্রত্যেকদিন ধরো ১০০ টাকা করে দেওয়া হয়। এই ১০০ টাকা দিয়ে চিপসের দাম ধরো ১০ টাকা প্যাকেট, ঠিক আছে? তোমাকে দেওয়া হয় হচ্ছে ১০০ টাকা। আর
চিপস হচ্ছে 10 টাকা পার প্যাকেট। তো তাহলে তুমি এই 10 টাকা দিয়ে মানে 10 টাকা প্যাকেটে 100 টাকায় কয়টা চিপস কিনতে পারবা? 10 প্যাকেট চিপস কিনতে পারবা। তো এখন যদি এই চিপসের দাম বেড়ে 10 টাকা থেকে 20 টাকা হয়ে যায় পার প্যাকেট, এখন তুমি কয় প্যাকেট কিনতে পারবা? এখন তুমি কয় প্যাকেট কিনতে পারবা? 5 প্যাকেট। তো তার মানে দেখো, দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে। তুমি 100 টাকা তোমার বাড়ি থেকে দিয়ে দিত, তার মানে তোমার আয় ছিল 100 টাকা। এখন এই আয়টা অপরিবর্তিত থাকবে, ভোক্তার আয় স্থির। ঠিক আছে, আমরা চাহিদা বিধি অনুযায়ী দেখতেছি যে ভোক্তার আয় স্থির, বাড়ি থেকে তোমাকে 100 টাকাই দেয়। চিপস আগে 10 টাকা প্যাকেট ছিল, কিনতে 10 প্যাকেট, এখন দাম বেড়ে 20 টাকা হয়ে গেল, তাহলে চিপস তুমি কত প্যাকেট কিনতে পারো? 5 প্যাকেট। তো দেখো, দাম বাড়ার ফলে তোমার চাহিদার পরিমাণ কমে গেছে। এবং এই ঘটনাটা যে প্রতিপালিত হলো, এটার কারণ কি জানো? এই যে অনুমিত শর্ত, তোমার 100 টাকাই বাড়ি থেকে দেয়, তার মানে তোমার আয় স্থির। কিন্তু আয় যদি স্থির না থাকতো, ঝামেলাটা কোথায়? ধরো 100 টাকার জায়গায় এবার বাড়িতে তোমাকে 100 টাকার জায়গায় 200 টাকা দেয়। ঠিক আছে, 200 টাকা দেয়। তো তাহলে 200 টাকা দিল, তোমার দাম বেড়ে 20 টাকা হয়ে গেছে, আর আয়ও তোমার চেঞ্জ হয়ে গেছে, আয় বেড়ে গেছে। তো তাহলে দাম যদি 10 টাকা থেকে 20 টাকাও হয়, তাও কিন্তু তুমি 200 টাকা দিয়ে আগের মতো 10 প্যাকেট চিপসই কিনতে পারবা। তো দেখো, তোমার ঝামেলাটা কি হয়? দাম ছিল 10 টাকা, তখন তুমি 10 প্যাকেট চিপস কিনতা, দাম বেড়ে 20 টাকা হয়ে গেল, এই আয় বেড়ে যাওয়ার কারণে আগের মতো তুমি 10 প্যাকেট চিপসই কেনো। তো তার মানে দাম বাড়ার ফলে তোমার কি হওয়ার কথা ছিল? চাহিদার পরিমাণ কমার কথা ছিল, কিন্তু না কমে কিন্তু আগের মতোই আছে। তো তার মানে এটা কিন্তু চাহিদা বিধি প্রতিপালিত হলো না, চাহিদা বিধির ব্যতিক্রম বা চাহিদা বিধির ভায়োলেশন হইলো। বুঝতে পারছো? আচ্ছা, দেখো তো তাহলে তোমরা এটা মানে এইটা বুঝতে পারছো যে ভোক্তার আয় যদি স্থির না থাকে, আয় যদি বেড়ে যায়, তাহলে তোমার মানে চাহিদা বিধি অনুযায়ী দাম যেই মানে বাড়লে চাহিদার পরিমাণ কমার কথা, সেটা না কমে বেড়েও যেতে পারে, স্থিরও থাকতে পারে। বুঝতে পারছো তোমরা? আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে তোমরা এই টপিকটা বুঝতে পারছো কিনা। আচ্ছা, তোমরা যারা ইউটিউব এবং ফেসবুকে জয়েন করেছো, তোমরা একটু কমেন্ট করে জানাও এটা বুঝতে পারছো কিনা, না হলে তো আমি বুঝতে পারবো না যে তোমরা ক্লাসটা বুঝতে পারছো কিনা। আচ্ছা, নিশাদ বলেছো জি ভাইয়া। আচ্ছা, বর্ণ বলেছো বুঝতে পারছি। ওকে, ভেরি গুড। না বুঝে আবার কিন্তু বুঝতে পারছো এটা বললো না, মানে না বুঝতে পারলে ডেফিনেটলি জানাবা। আচ্ছা, এরপরে কি বলছো? ভোক্তার পছন্দ, আয়, রুচি অপরিবর্তিত থাকতে হবে। কেন? ধরো এমন হলো যে 1 কেজি করলার দাম ধরো 50 টাকা। ঠিক আছে, এই 1 কেজি করলার দাম 50 টাকা। এখন করলার দাম যদি বেড়ে 100 টাকা হয়ে যায়, তাহলে কি হওয়ার কথা? করলা আমার আগের চাইতে কম কেনার কথা চাহিদা বিধি অনুযায়ী। দাম 50 টাকা ছিল, সেখান থেকে 100 টাকা হয়ে গেল, তাইলে অবশ্যই চাহিদার পরিমাণ কমার কথা। কিন্তু ধরো হঠাৎ করে একটা রিসার্চ পেপার পাবলিশ হয়ে গেছে বা টেলিভিশনে দেখানো শুরু করছে করলার জুস খেলে মানুষের আয়ু 10 বছর বেড়ে যায়, তখন মানুষ কি করবে? দাম 50 থেকে 100 হয়েছে, এটা তো 500 হইলেও আমি কিনবো, কারণ আমার আয়ু বাড়াতে চাই। তো তার মানে এমন হতে পারে, ধরো এই যে মানুষের যদি রুচির পরিবর্তন হয়, অভ্যাসের পরিবর্তন হয়, করলার দাম 50 থেকে 100 হয়ে গেছে, তাইলে করলার চাহিদা কমার কথা ছিল, উল্টা করলা গিয়ে মানুষ বেশি কেনা শুরু করছে। কারণ কি? ওই যে টেলিভিশনে প্রচার করছে করলার জুস খেলে প্রত্যেকদিন সকালে মানুষের আয়ু বেড়ে যেতে পারে। সো মানে আমার যদি পছন্দ বা রুচি বা অভ্যাস স্থির না থাকে, তাইলে দাম বাড়লে চাহিদার পরিমাণ কমার বদলে বাড়াও শুরু হয়ে যেতে পারে। এটা তো চাহিদা বিধির ব্যতিক্রম। তো তার মানে আমরা অনুমিত শর্ত প্রতিপালিত না হলে কি হতে পারে, অথবা চাহিদা বিধির ব্যতিক্রম কি ঘটনা ঘটতে পারে, সেইটাই কিন্তু এখানে পড়তেছি। তো এরপরে কি? আচ্ছা, ওকে, এরপরে খেয়াল করো যে ভোক্তা যুক্তিশীল হতে হবে। ওই যে বলছিলাম যে ভোক্তা যুক্তিশীল হওয়া লাগবে, অর্থাৎ তুমি ধরো কফি খেতে অনেক পছন্দ করো, তো আগে 1 কাপ কফির দাম ছিল 10 টাকা, বা ধরো 20 টাকা, 1 কাপ কফির দাম ছিল 20 টাকা। তো তুমি তখন দিনে 5 কাপ কফি খেতে, কিন্তু ধরো কফির দাম বেড়ে 20 টাকা থেকে 30 টাকা কাপ হয়ে গেল। তো তাহলে অবশ্যই তোমার আগের চাইতে কফি কম খাওয়ার কথা। কফির যেহেতু দাম বেড়ে গেছে, তো তার মানে তুমি আগের চাইতে কম কফি খাবা, কিন্তু কফি না খেলে তোমার মাথায় কাজ করে না ধরো, তার মানে তুমি আর যুক্তিশীল নাই, এটার প্রতি আসক্ত। তো তখন কফির দাম যদি 20 টাকা থেকে 30 টাকাও হয়, এইটার একটা সম্ভাবনা আছে যে তুমি যদি যুক্তিশীল না হও, কফি তুমি আগে 5 কাপ খেতে এখনো 5 কাপ খাবা।
তো তার মানে দাম কফির প্রতি কাপ 20 টাকা থেকে 30 টাকা হইলো, তাও তুমি আগের মতো 5 কাপ কফি খাচ্ছ। এটা তো চাহিদা বিধির ব্যতিক্রম। কারণ চাহিদা বিধি তোমাকে বলছিল দাম যদি বাড়ে 20 টাকা থেকে 30 টাকা হইছে, চাহিদার পরিমাণ অবশ্যই কমতে হবে। কিন্তু তুমি যুক্তিশীল না হওয়ার কারণে, তুমি ওইটাতে আসক্ত হয়ে যাওয়ার কারণে 20 টাকা থেকে 30 টাকা হইছে, তাও তোমার চাহিদার পরিমাণ আগের মতোই 5 কাপই আছে। ঠিক আছে? তো তার মানে এইখানে আবার বাজারে ক্রেতার সংখ্যা এটা স্থির থাকা লাগবে। বাজারে ক্রেতার সংখ্যা স্থির না থাকলে কি হইতে পারে? ধরো বাজারে কোন একটা পণ্যের দাম 10 টাকা থেকে বেড়ে 20 টাকা হয়ে গেছে। ঠিক আছে? তো দাম যদি 10 টাকা থেকে বেড়ে 20 টাকা হয়, তাহলে চাহিদার পরিমাণ কমার কথা। কিন্তু অবস্থা এরকম, বাজারে ওই সময় হঠাৎ করে 50 জন আরো এক্সট্রা ক্রেতা চলে আসছে। তো তুমি তখন চিন্তা করলা দাম বেড়ে 10 টাকা থেকে 20 টাকা হইছে, কিন্তু ওই যে মানুষজন এত আসতেছে, আমি তো তাহলে এই পণ্য পাবো না। তখন দাম 10 টাকা থেকে 20 টাকা বাড়লেও তুমি দাম মানে 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 তোমার হলো দাম 10 টাকা থেকে 20 টাকা বাড়ছে, তাহলে তোমার কম কেনার কথা। কিন্তু তুমি ওই ক্রেতার চাপ দেখে তুমি চিন্তা করো এটা তো তাইলে আমি পাবো না। তো দ্রুত গিয়ে কম কেনার বদলে আরো বেশি করে কেনা শুরু করো, যে ওই ক্রেতা আসলে তো আমি বিপদে পড়ে যাব। তো তার মানে ক্রেতার সংখ্যা যদি বাজারে বেড়ে যায়, স্থির না থাকে, তাহলে দাম কমা মানে দাম বাড়লেও চাহিদার পরিমাণ না কমে বেড়েও যাইতে পারে। ঠিক আছে? তো তাহলে তোমরা আমাকে একটু জানাও যে তোমরা ক্লাসটা বুঝতে পারছো কিনা, বা এই টপিকটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। ঠিক আছে? আমিও ক্লাসটা একটু শেয়ার করে দেই সবার সাথে। ততক্ষণে তোমরা আমাকে YouTube, Facebook এ যারা জয়েন আছো আমাকে একটু জানাও ক্লাসটা বুঝতে পারছো কিনা। তোমরা একটু কাইন্ডলি জানাও। ঠিক আছে? যদি বাজারে বেড়ে যায়, স্থির না থাকে, তাহলে দাম কমা। ওকে, ঠিক আছে। আমিও ক্লাসটা আমার টাইমলাইন থেকে শেয়ার করে দিয়েছি। তোমরা ক্লাসটা বুঝতে পারছো কিনা? আচ্ছা। সুস্মিতা বলেছো বুঝেছো, মনি বলেছো ক্লিয়ার, খাদিজা বলেছো আচ্ছা। তো তার ফ্রেন্ডকে মেনশন করেছো, ভেরি গুড। আচ্ছা, ঐশীদেব বলেছো জি ভাইয়া বুঝেছি। ওকে, ভেরি গুড। তো তাহলে তোমরা, আমি যেটা বলছিলাম যে মানে তোমরা মাত্র যারা জয়েন করেছো তোমাদের জন্য একটা জিনিস একটু ক্লিয়ার করে দেই। আমরা 10 মিনিট স্কুল থেকে এইচএসসি 25 ব্যাচের মানবিকের শিক্ষার্থীদের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স নামে একটা কোর্স লঞ্চ করেছি, যেইখানে আমরা একদম ঠিক এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত আমরা মানে এই মানবিকের কোর্সটাতে অর্থনীতি, তারপরে তোমার হচ্ছে ভূগোল, তারপরে তোমার হচ্ছে পৌরনীতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, এবং তোমাদের যদি আরো রিকোয়ারমেন্ট থাকে প্রয়োজনে 1-2টা মানে সাবজেক্ট মানে বাড়লেও হয়তো বাড়তে পারে, সেটা শিওর না, কিন্তু এই 4টা সাবজেক্ট আমরা একদম বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত ক্লাসগুলা পড়বো। এবং প্রত্যেকটা ক্লাসের পরে তোমাদের বোর্ড স্ট্যান্ডার্ড এমসিকিউ এক্সাম হবে, তারপরে তোমাদের হচ্ছে একদম কমপ্লিট মডেল টেস্ট হবে, তোমাদের ওয়ান শট এমসিকিউ এই নামে আমরা তোমাদের হচ্ছে বোর্ডের যেই প্রিভিয়াস এমসিকিউ গুলো আসছিল চ্যাপ্টার ওয়াইজ সেগুলো আমরা সলভ করাবো। সো আমাদের এই শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে 3 ঘন্টার এক একটা কনসেপ্ট ক্লাস হবে, যেখানে এই যে আমরা এখন যেভাবে ধরে ধরে পড়ছি আরো ইন ডিটেইল পড়বো। এই দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে, এই দ্বিতীয় অধ্যায়ের আমরা 2টা ক্লাস নেব, 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা। তো আজকে আমরা এটার একটা ডেমনস্ট্রেশন বলতে পারো, যে এই 3 ঘন্টার ক্লাসে আমরা কেমন পড়াশোনা করি সেটা তোমরা দেখতে পাচ্ছ। এবং এই ক্লাসটা যদি আজকে এখন যে ক্লাসটা করছি এইটাও যদি তোমরা করো, তাহলে এই তোমার মানে চ্যাপ্টার থেকে মিনিমাম তুমি 2টা কোশ্চেন আনসার করতে পারবা। এবং আমাদের এই শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটাতে তোমরা এনরোল করলে গত বছরের যেই আমি ক্লাসগুলো নিয়েছিলাম বা অন্যান্য টিচাররা নিয়েছিল সেটা তোমরা প্লে লিস্ট আকারে পেয়ে যাবা। তার মানে তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী টেস্ট পরীক্ষার আগেও চাইলে তোমার স্পেসিফিক ওই চ্যাপ্টারটা তুমি করে নিতে পারবা। সো তোমার আজকের এই ক্লাসটা আমি মনে করি ইম্পর্টেন্ট, যে কেমন পড়া এইটা একটা দেখা, আর একটা হচ্ছে এই দ্বিতীয় চ্যাপ্টারের যেই ম্যাথমেটিক্যাল জিনিসগুলো তোমরা কম বুঝতে পারো সেগুলো আমি একদম ক্লিয়ার করে দেবো। সো তোমরা ক্লাসটা তোমাদের টাইম লাইনে শেয়ার করে দিতে পারো, এবং যেই ফ্রেন্ডরা এখন তোমার ক্লাসে নাই, ক্লাসমেট, তাদেরকে একটু কাইন্ডলি মেনশন করে দাও, তোমার গ্রুপগুলোতে ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, তো আমরা যেটা পড়ছিলাম দেখো, আমরা চাহিদা পড়েছি, তারপরে অনুমিত শর্ত এবং চাহিদা বিধি পড়েছি। ঠিক আছে, মানে চাহিদা বিধির অনুমিত শর্ত এবং চাহিদা বিধি পড়েছি। এখন আমরা চাহিদার সমীকরণ, দেখো এই যে একদম ম্যাথমেটিক্যাল যে জিনিসগুলো তোমাদের টাফ লাগে, সো সেইগুলো আমরা এখন একটু দেখব, যে চাহিদা বিধি থেকে আমরা চাহিদার সমীকরণ কিভাবে আঁকবো। ঠিক আছে, তো
দেখো চাহিদা বিধিতে আমরা কি বলছিলাম? চাহিদা বিধিতে আমরা বলছিলাম কোন দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে আর দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। তো এইখানে দেখো কোন দুইটা জিনিস কমা বাড়া করতেছে, একটা দাম আর একটা চাহিদার পরিমাণ। তো তার মানে কমা বাড়া যেহেতু দুইটা জিনিস করতেছে, তার মানে চাহিদা বিধিতে চলক কয়টা? দুইটা। মানে যেইগুলা কোন একটা ইকুয়েশনে কমা বাড়া করে, কমে বা বাড়ে, সেইটাকেই বলা হয় চলক। তো চাহিদা বিধিতে আমরা দুইটা জিনিস কমতে বাড়তে দেখছি, একটা হচ্ছে দাম আর একটা চাহিদার পরিমাণ। সো এইখানে চলক দুইটা কি কি? একটা হচ্ছে দাম আর একটা চাহিদার পরিমাণ। তো আমি যদি এখন চাহিদার সমীকরণ আঁকি, চাহিদার সমীকরণ কোথা থেকে আসে? চাহিদা বিধি থেকেই তো আসে। তো তার মানে চাহিদা সমীকরণে চলক থাকবে দুইটা, একটা হলো দাম, একটা চাহিদার পরিমাণ। একটা চাহিদার সমীকরণ দেখতে কেমন হবে জানো? এই যে এইরকম, উদাহরণটাই আগে দেখাই। কিউডি ইজ ইকুয়াল টু 10 - 2p। ঠিক আছে, এখানে দেখো চলক দুইটা, এই কিউডি কি? কিউডি হলো এই যে চাহিদার পরিমাণ, আর পি হচ্ছে দাম। সো আবার একটু আমি এখানে লিখে দেই, পি বোঝায় দাম আর কিউডি বোঝায় হচ্ছে চাহিদার পরিমাণ। চাহিদার পরিমাণ। তো এইটা হচ্ছে একটা মানে একটা যে কোনো একটা চাহিদা সমীকরণের উদাহরণ, যেখানে বাম সাইডে থাকবে হলো তোমার কিউডি বা চাহিদার পরিমাণ, আর ডান সাইডে থাকবে তোমার পি, এবং এই যে এইখানে যে মাইনাস মাইনাস চিহ্নটা থাকবে, কিউডি ইজ ইকুয়াল টু 10 - 2p। এখন এইটার যদি একটা সাধারণ সমীকরণ আমি দেখতে চাই, তাহলে ব্যাপারটা এইরকম হবে, কিউডি ইজ ইকুয়াল টু a মাইনাস বিপি। কিউডি আমি একটু আগেই বলছি যে চাহিদার পরিমাণ, আর পি দাম। বিটা হবে কি? বিটা হবে সহগ। ঠিক আছে, সহগ মানে যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা। ঠিক আছে, যে কোনো সংখ্যা। আর এটা কি হবে? এটা হবে ধ্রুবক। ধ্রুবক মানে এইটাও যে কোনো একটা সংখ্যা হবে। জাস্ট ব্যাপারটা কি? ব্যাপারটা হলো এই যে সংখ্যাটা, এই বিটা, বিটা যেহেতু পি চলকের সাথে আছে, দামের সাথে আছে, এই জন্য এটাকে বলতেছি আমি সহগ, আর এটাকে বলতেছি আমি ধ্রুবক। কিন্তু এ বি দুইটাই সংখ্যা হবে, সেটা তুমি দেখতেই পাচ্ছ। এই যে কিউডি ইজ ইকুয়াল টু 10 - 2p, এই 10 হলো ধ্রুবক আর 2 কে আমি বলতেছি হচ্ছে সহগ। তো এইটা হচ্ছে একটা আমার আদর্শ সমীকরণ, যেখানে চাহিদা সমীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার, এই যে দেখো দামের আগে মাইনাস চিহ্ন থাকে। সো চাহিদা সমীকরণ ব্যাপারটা তো আমরা বুঝে ফেলেছি। এখন আমি একটা জিনিস দেখব, যে এইটা যে লিখছি কিউডি ইজ ইকুয়াল টু 10 - 2p, এইটা যে একটা চাহিদা সমীকরণ, ভাই আপনি যে বলছেন এইটা যে চাহিদা সমীকরণই, তার প্রমাণটা কি? সেই প্রমাণটা আমরা একটু দেখব। ঠিক আছে, তো দেখো এই চাহিদা সমীকরণে সহগ মানে চলক কোনটা কোনটা? চলক হচ্ছে একটা পি আর একটা হলো কিউডি, এই দুইটা তো চলক। তো এই দুইটা চলকের মধ্যে পি কে বলা হচ্ছে তোমার স্বাধীন চলক। কেমন চলক? পি কে বলে স্বাধীন চলক, আর কিউডি কে বলে অধীন চলক। এটা মনে না রাখলেও চলবে, খুব সহজ করে বলি। দেখো তোমরা ছোটবেলায় জেনারেল ম্যাথ করছিলে না? জেনারেল ম্যাথে এইরকম ছিল, y ইজ ইকাল টু 10 - 2x। এইটাতে আমি কি করতাম? এইটাতে x এর মান 1 হলে, হ্যাঁ, y ইজ ইকাল টু কত? 2 গুণন 1, 2, 10 থেকে 2 বাদ দিলে 8, এইভাবে লিখতাম। লিখে আমি কিন্তু এই যেরকম গ্রাফ আঁকাইছি ছোটবেলায়, দেখো জেনারেল ম্যাথে আমি গ্রাফ আঁকাতাম, y ইজ ইকাল টু 10 - 2x, এরকম জিনিসের আমরা কিন্তু এরকম এই যে x ইজ ইকাল টু 1 হলে y এর মান কত, x ইজ ইকাল টু 2 হলে y এর মান কত, এইরকম ব্যাপারগুলো কিন্তু আমরা করছি। সো ওইখানে আমি কি করতাম? আমি আসলে x এর মান বসাতাম। এই জন্য এই যে y ইজ ইকাল টু 10 - 2x, x এর মান ইচ্ছা মতো বসাতাম, এইটার জন্য y এর মান পেতাম, একটা স্পেসিফিক মান পেতাম। x এর মান যদি আমি 1 বসাই, x ইজ ইকাল টু 1 হলে, হ্যাঁ, y ইজ ইকাল টু 10 - 2 গুণন 1, এই যে 8 বসাতাম। তো তার মানে দেখো এইখানে আমি এই x এর মান ইচ্ছা মতো যেহেতু বসাতে পারি, এই জন্য এটাকে বলা হচ্ছে স্বাধীন চলক, আর কিউডি কে বলা হচ্ছে অধীন চলক। তো দেখো এই যে আমরা এই সমীকরণ, ঠিক আছে, এই সমীকরণ থেকে আমরা কিন্তু এই তোমার চাহিদা, তোমার যে ইয়াটা বলে সূচি, চাহিদার সূচি, এইটা আমরা পাইছি। কিভাবে পেলাম? এই সমীকরণ থেকে এই সূচিটা আসছে। সমীকরণ থেকে সূচিটা কিভাবে আসলো? দেখো দাম 1 যদি বসাই এই সমীকরণে, দাম মানে পি এর মান, পি এর মান যদি 1 বসাও তাহলে কত হয়? 2 গুণন 1, 10 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 8। দেখো এই যে 8। তারপরে তুমি যদি পি এর মান 2 বসাও এইখানে, তাহলে কি হচ্ছে? 10 - 2 গুণন 2 কত? 6। 4 হচ্ছে, 10 থেকে 4 বাদ দিলে এই যে 6 পাইছি। তারপরে 3 বসাও,
3 বসালে তাহলে আমি কিউডির মান কত পাই? 3 দুগুণ 6, 10 থেকে 6 বাদ দিলে 4। তো তার মানে দেখো এইখানে আমি কি দেখতে পাচ্ছি? এইখানে আমার চাহিদা বিধি প্রতিফলিত হইছে কিনা? চাহিদা বিধিতে কি বলা ছিল? আমি সমীকরণ যেটা পাইছি, এই সমীকরণ চাহিদা সমীকরণ যে লিখলাম এটার ভিত্তি কি? বেসিস কি? চাহিদা বিধি। চাহিদা বিধিতে কি বলছিল? দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে। আর দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। তার মানে বিপরীতমুখী সম্পর্ক, রাইট? তো এইখানে দেখো দাম বাড়ছে। ১, ২, ৩ দাম বাড়ছে। এটার ফলে চাহিদার পরিমাণ কি হইছে? কমছে। দাম বাড়লো, চাহিদার পরিমাণ কমে গেল। তার মানে কিন্তু এখানে বিপরীতমুখী সম্পর্ক। তো তার মানে এই যে আমি এই ইকুয়েশনে ১, ২, ৩ বসায় দেখলাম দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে। তো তার মানে তো এই ইকুয়েশন বা সমীকরণটা চাহিদা বিধি মানতেছে। সো এইটা একটা চাহিদা সমীকরণ। এখন আমি আরেকভাবে চিন্তা করতে পারি যে দুইটার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বলছিল। সো এটা আসলে বিপরীত কিনা চিহ্ন দিয়েও আমি বুঝতে পারি যে এইটা একটা চাহিদা সমীকরণ। কিভাবে? দাম, এই যে দাম এবং চাহিদার পরিমাণ এই দুইটার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক থাকা লাগবে। দেখো দামের আগে, এই যে দামের আগে চিহ্নটা কেমন? নেগেটিভ না মাইনাস না? পি এর আগে, এই 2p এর আগে চিহ্ন কি? মাইনাস। আর কিউডি এর আগে কোনো কিছু নাই। এটার মানে কি? এটার মানে হলো প্লাস চিহ্ন আছে। তো দেখো বাম পাশে এটায় প্লাস চিহ্ন আর এইটার আগে মাইনাস চিহ্ন। তার মানে দুইটার চিহ্ন কিন্তু বিপরীত। তার মানে দুইজনের সম্পর্ক বিপরীত। এই জিনিসটাই ইন্ডিকেট করতেছে। সো এই দুইটা লক্ষণ থেকে আমি শিওর হইতে পারি এটা একটা চাহিদা সমীকরণ। এখন তোমার পরীক্ষায় আসলে কি আসে? পরীক্ষায় আসলে আসে হচ্ছে তোমার চাহিদা মানে তোমার চাহিদা রেখা আঁকতে বলে, ঠিক আছে? তোমার পরীক্ষায় আসে যে একটা সমীকরণ দিয়ে বলে যে এখান থেকে একটা চাহিদা রেখা আঁকো। তো একটা চাহিদা রেখা আঁকার জন্য তোমার কতগুলো শর্ত আছে। যে কোনো রেখা আঁকার জন্য তোমার কয়টা জিনিস লাগে? দুইটা জিনিস লাগে। কি কি? একটা হচ্ছে তোমার সমীকরণ লাগে প্রথমে, ঠিক আছে? একটা হলো তোমার প্রথমে সমীকরণ লাগবে। এই যে এই সমীকরণ, ঠিক আছে? তোমার এই যে এখানে দেখো যে সমীকরণ দেখতে পাচ্ছ, এরকম একটা সমীকরণ লাগে। সেই সমীকরণ থেকে তুমি কি করো? সেই সমীকরণ থেকে তুমি সূচি তৈরি করো। আমরা কিভাবে তৈরি করছি? এই যে সমীকরণে পি এর মান ইচ্ছা মতো ১, ২, ৩ বসাইছি এবং এইখানে এই যে যোগ বিয়োগ করে দেখো চাহিদার পরিমাণ এইগুলা পাইছি। তো তার মানে এই সমীকরণ থেকে আমি সূচি তৈরি করলাম। এইবার এই সূচি থেকে আমি রেখা আঁকবো। এই মানে তোমার চাহিদা যখন আমি সমীকরণ থেকে সূচি পেয়ে গেছি, এই সূচিতে এক পাশে আছে দাম, এক পাশে চাহিদার পরিমাণ। এইটা যদি আমি জাস্ট বসায় দেই চাহিদা রেখা পেয়ে যাই। চাহিদা রেখা আঁকানোর জন্য অর্থাৎ একটা সূচি যদি পেয়ে যাও সেখান থেকে রেখা কেমনে আঁকে এটা তো অলরেডি দেখাই ফেলছি। সো এইটা বুঝছো কিনা একটু বলো তো? একটু বলো যে তোমরা তাহলে চাহিদা রেখা অঙ্কন, তোমার যদি পরীক্ষায় কেমন প্রশ্ন থাকবে জানো? কিউডি ইজ ইকুয়াল টু 10 - 2p এই সমীকরণটির রেখা অঙ্কন করো। তো এইটার রেখা যখন অঙ্কন করতে পারবে মানে বলবে, তুমি তখন এই সমীকরণটা দেখে এই যে এইখানে মাইনাস চিহ্ন আর এইটার আগে প্লাস চিহ্ন, এই কিউডির আগে প্লাস চিহ্ন আর এইটার আগে মাইনাস চিহ্ন দেখেই বুঝে ফেলবে এটা একটা চাহিদা সমীকরণ। আর চাহিদা সমীকরণ মানেই যে চাহিদা রেখাটা পাবো সেটা অবশ্যই নিম্নগামী হবে। কারণ কি? দুইজনের মধ্যে সম্পর্ক তো বিপরীত। আর দুইটা সমীকরণ, একটা তোমার সমীকরণে দুইটা চলকের মধ্যে যদি বিপরীতমুখী সম্পর্ক হয় সেটার গ্রাফটা সব সময় নিম্নগামী হবে। দেখো এইখানে দাম এবং চাহিদার পরিমাণ এই দুইটার মধ্যে সম্পর্ক কেমন? চাহিদা বিধিতে বলছে বিপরীত। দুইটার সম্পর্ক যেহেতু বিপরীত সুতরাং এইটার গ্রাফ সব সময় নিম্নগামী হবে। যাই হোক, তোমাকে যদি বলে এই সমীকরণের রেখা অঙ্কন করো, তাহলে তুমি এখান থেকে একটা চাহিদা সূচি তৈরি করবা, পি এর মান ইচ্ছা মতো ১, ২, ৩ বসাবা, সেইটার বিপরীতে চাহিদার পরিমাণ পেয়ে যাওয়া এবং সেইখান থেকে তুমি জাস্ট গ্রাফটা আঁকায় দিবা, তাইলেই শেষ। ঠিক আছে? আচ্ছা, দেখি তোমরা কি অবস্থা, তোমরা বুঝতে পারছো কিনা। আচ্ছা, শিপন বলছো জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, নিধি বলেছো বিপরীত। আহ আচ্ছা, এরপরে এই পাশে দেখতে পাচ্ছি ওকে, ইয়েস ভাইয়া ক্লিয়ার। বর্ষা দাস বলেছো, ভেরি গুড। আচ্ছা, মুস্তাসিন আলী ইরা বলেছো জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ, ওকে, এক্সিলেন্ট এক্সিলেন্ট। ঠিক আছে, তোমরা তাহলে সবাই বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এখন আমরা পরেরটায় যাই। তাহলে এইটা যদি তোমাদেরকে বলে, আমি আরেকটা জিনিস লাস্ট তাইলে তোমাদেরকে আবার একটু রিহ্যাশ করি। হ্যাঁ, যদি আমরা কি বলছি যে গ্রাফ মানে হলো একটা 2 ডাইমেনশনাল স্ট্যাটিস্টিক্যাল টুল। তার মানে গ্রাফের মাধ্যমে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর সর্বোচ্চ দুইটা জিনিসের সম্পর্ক প্রকাশ করা যায়।
তো এখন দুইটা জিনিসের সম্পর্ক মানে কি? দুইটা চলকের সম্পর্ক, তাই তো? দুইটা চলকের সম্পর্ক যদি বিপরীতমুখী হয়, একটা বাড়লে যদি আরেকটা কমে, সম্পর্ক বিপরীতমুখী হলে সেই গ্রাফটা হবে নিম্নগামী। কিন্তু সম্পর্ক যদি সমমুখী হয়, কেমন? যে একটা বাড়লে আরেকটা বাড়তেছে চলক। যে ধরো দাম এবং যোগানের পরিমাণ। দাম বাড়লো, যোগানের পরিমাণও বেড়ে গেল। তার মানে কি? একটা বাড়লে আরেকটা বাড়তেছে। সমমুখী সম্পর্ক হলে সেইটার গ্রাফটা হয় ঊর্ধ্বমুখী। এইজন্য দেখবা যোগান রেখার গ্রাফটা ঊর্ধ্বমুখী হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন পরের টপিকে চলে যাই। তো দেখো চাহিদা বিধির ব্যতিক্রম, হ্যাঁ? চাহিদা বিধির ব্যতিক্রমের মধ্যে এই মানে প্রথমেই যেইটা আসে যে গিফেন দ্রব্য বা নিকৃষ্ট মানের দ্রব্য। তো গিফেন দ্রব্য বা নিকৃষ্ট মানের দ্রব্যের আমরা দেখতে পাই যে চাহিদা রেখাটা ঊর্ধ্বগামী হয়। নরমালি চাহিদা রেখা আমরা কেমন দেখলাম? নিম্নগামী। কিন্তু আমরা গিফেন দ্রব্যের চাহিদা রেখা ঊর্ধ্বগামী দেখতে পাই। এখন গিফেন দ্রব্যের চাহিদা রেখা ঊর্ধ্বগামী কেন? গিফেন দ্রব্য আসলে কি? গিফেন দ্রব্য মানে যেগুলো একটু নিম্নমানের দ্রব্য, অর্থাৎ মোটা চাল, মোটা কাপড়, হ্যাঁ? এই জিনিসগুলার দেখা যায় দাম বাড়লে চাহিদার পরিমাণ বেড়ে যায়। দাম বাড়লে চাহিদার পরিমাণও বেড়ে যায়। আর দাম কমলে চাহিদার পরিমাণ কমে যায়। তো তার মানে গিফেন দ্রব্যের দেখো দামের সাথে চাহিদার পরিমাণের সম্পর্ক কেমন? সমমুখী না? গিফেন দ্রব্য মোটা চাল, মোটা কাপড় এটার বৈশিষ্ট্য হলো দাম বাড়লে চাহিদার পরিমাণ বেড়ে যাবে। আর দাম যদি কমে চাহিদার পরিমাণ কমবে। তার মানে দাম এবং চাহিদার পরিমাণের মধ্যে সম্পর্কটা সমমুখী। এই কারণে আমি একটু আগেই বললাম যে ২ টা চলকের সমমুখী সম্পর্ক থাকলে গ্রাফটা কেমন হয়? ঊর্ধ্বমুখী। এইজন্য এই তোমার গিফেন দ্রব্যের চাহিদা রেখা হবে ঊর্ধ্বগামী। তো চাহিদা রেখা ঊর্ধ্বগামী মানে দাম এবং চাহিদার মধ্যে সম্পর্ক কেমন? সমমুখী। এইজন্য এটা ব্যতিক্রম হবে। কার ব্যতিক্রম? চাহিদা বিধির ব্যতিক্রম। চাহিদা বিধির তে কি বলছে? দাম এবং চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক থাকতে হবে। তার মানে চাহিদা বিধি অনুযায়ী অবশ্যই চাহিদা রেখা হইতে হবে নিম্নগামী। নিম্নগামী বাদে অন্য যেকোনো চাহিদা রেখা যদি তুমি পাও, বুঝবা যে এটা চাহিদা বিধির ব্যতিক্রম। নিম্নগামী বাদে অন্য যেকোনো রকম চাহিদা রেখাই হবে চাহিদা বিধির ব্যতিক্রম। এখন তাইলে প্রশ্ন, ভাই এই আবার কি বললেন? মানে এটা কোনো হয় নাকি? যে দাম বাড়লে চাহিদার পরিমাণ তো কমার কথা, কিন্তু দাম বাড়লে চাহিদার পরিমাণ বাড়ে। এটা কি আদৌ সম্ভব? এটাই আমরা দেখব যে দাম বাড়লে আসলে চাহিদার পরিমাণ বাড়া সম্ভব কিনা। এটা পরীক্ষায় লাগবে না, কিন্তু তোমার বোঝার জন্য লাগবে। ঠিক আছে? বোঝার জন্য দেখো। ধরো বাজারে ২ রকম চাল পাওয়া যাচ্ছে। একটা হইলো মোটা চাল, আরেকটা হলো মিনিকেট চাল। ঠিক আছে? তো বাজারে মোটা চাল নরমালি কারা খায়? মোটা চাল ধরো যাদের আয় একটু কম, নিম্ন আয়ের মানুষ তারা মোটা চাল খায়। আর মিনিকেট যারা খায় তারা মোটামুটি যাদের একটু ইনকাম-টিনকাম বেশি তারা খায়। তাই তো? তো দেখো বাজারে মোটা চালের দাম যখন ৳৫০, চাহিদার পরিমাণ ধরো ১০০ কেজি। আর ওই একই সময় বাজারে মিনিকেট চালের দাম ৳৬০, চাহিদার পরিমাণ ৫০ কেজি। এখন এই মিনিকেট চালের দাম হঠাৎ করে ৬০ থেকে ৳৭০ হয়ে গেছে। তো আমরা জানি যে দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে। এটা তো তাইলে সত্য। তাইলে মিনিকেট চালের দাম ৳১০ বেড়ে যাওয়ার কারণে চাহিদার পরিমাণ ৫০ থেকে কত? ২৫ হয়ে গেল। অর্থাৎ দেখো মিনিকেট চালের দাম বাড়ছে, চাহিদার পরিমাণ কমে ২৫ হয়ে গেছে। তার মানে এখানে ২৫ কেজি চাহিদার পরিমাণ কমে গেছে। এখন ব্যাপার হলো এই যে ২৫ কেজি চাল যারা খাচ্ছে না, চাল কি দাম বেড়ে গেলে কম খাওয়া সম্ভব? তার মানে এই ২৫ কেজি যারা খেত এই মিনিকেট চাল না খেয়ে অন্য কোনো চাল নিশ্চয়ই খাচ্ছে। তাইলে তারা এখন কি করবে? দেখো এই পাশে ওইখানে যখন মিনিকেট চালের দাম বাড়ছে, মোটা চালেরও দাম বাড়ছে। মোটা চালের দাম এইখানে মিনিকেট চালের দাম ৳১০ বাড়ছে, মোটা চালের দামও ৳১০ বাড়ছে। তো মোটা চালের নিচে তো আর কোনো চাল বাজারে পাওয়া যায় না। তো তাইলে মানুষের তো খেয়ে বাঁচতে হবে। তো এখন কি হয়? আগে যারা ৳৫০ কেজি চাল খেত সবচেয়ে সর্বনিম্ন দামে, দাম ৳৬০ হয়ে গেলেও ওই মানুষগুলোর তো চাল খেয়ে বাঁচতেই হবে। তার মানে আগের যে মানুষ ১০০ কেজি খেত ৳৫০ দামে, এর চেয়ে কমে যেহেতু আর চালই পাওয়া যায় না, দাম ৳৬০ হইলেও চাহিদার পরিমাণ ১০০ কেজিই থাকে। তার মানে আগের যেই মানুষগুলো ১০০ কেজি খেত, ৳৬০ বাড়ার ফলেও তারা ১০০ কেজিই খাবে। কিন্তু ঘটনাটা কি ঘটবে? এইখানে যেই মানুষ এই যে ৫০ থেকে ২৫ কেজিতে চলে আসলো। তার মানে ২৫ কেজি চাল যারা খেত, তারা তখন ট্রান্সফার হয়ে কি করবে? তারা তখন ট্রান্সফার হয়ে এই যে মোটা চাল খাওয়া শুরু করবে। তো তার মানে দাম বাড়ার ফলে আগে যারা ১০০ কেজি খেত যেই পরিবারগুলা, তাদের আর কোনো উপায় নাই। তাদের মোটা চাল খাওয়াই লাগবে। সো তারা এই মোটা চালেই থেকে যায়। চাহিদা ১০০ থেকেই যায়। সাথে ওই যে যারা মিনিকেট খেত তারা দাম বেড়ে যাওয়ার ফলে এখন মোটা চালে চলে আসছে। ওই যে কমছে ২৫ কেজি সেই ২৫ কেজি। যার কারণে এই যে ১০০ + ২৫ = ১২৫।
তাইলে দেখো এই যে মোটা চাল যেইটা গিফেন এইখানে কি হইলো, দাম 50 থেকে 60 হওয়ার কারণে উল্টা চাহিদার পরিমাণ না কমে বেড়ে গেছে। এই যে এই কারণে গিফেন দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ না কমে উল্টা বেড়ে যায়। তো দেখো দামও বাড়ছে চাহিদার পরিমাণও বাড়ছে, সম্পর্ক কেমন সমমুখী, এই জন্য গ্রাফটা ঊর্ধ্বগামী হয়েছে। বুঝছো কিনা একটু বলো তো, এটা বুঝছো কিনা? আচ্ছা, আয়েশা ইসলাম রিমি বলেছে অর্থনীতি বুঝলে খুব সহজ। এক্স্যাক্টলি। সাকিব হাসান বলছো অবশ্যই কি জন্য বলছো। আচ্ছা ভাইয়া আপনি অনেক সুইটলি পড়ান, থ্যাংক ইউ। সঞ্জিদা থ্যাংক ইউ। তোমরা একটা কাজ করো, তোমরা কিন্তু ক্লাসগুলা শেয়ার করতেছো না। তোমরা ক্লাসগুলা তোমাদের টাইমলাইন থেকে একটু শেয়ার করে ডান লিখে দাও তোমাদের যদি ক্লাস আসলেই ভালো লাগে। এবং তোমাদের গ্রুপ মানে কলেজে নিশ্চয়ই তোমাদের ফ্রেন্ডদের মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওইখানে একটু শেয়ার করে দাও। আচ্ছা মাহি মাহি বলছো জি ভাইয়া বুঝছি। ওকে। আচ্ছা বর্ণ আক্তার বলছো বুঝছি। আচ্ছা ওকে। আচ্ছা ওকে, নিধি বলেছো গিফেন দ্রব্য না। আহ আয়েশা ইসলাম রিমি বলেছো ক্লিয়ার, ওকে ভেরি গুড। আচ্ছা জিনিয়া অহনা বলেছো জি ভাইয়া ক্লিয়ার। ঠিক আছে, তোমরা একটু তোমাদের যারা ফ্রেন্ড আরো যাদের ইকোনমিক্স আছে তোমাদের ক্লাসমেট নিশ্চয়ই জানো, তো তাদেরকে মেনশন করো। তোমার ক্লাস উপস্থিতি আসলে এত কম কেন আমি বুঝতে পারছি না তোমাদের। আমি এইটা কথা দিয়েছি যে তোমাদের 2টা কোশ্চেন, এই 2 ঘন্টার ক্লাস থেকে 2টা কোশ্চেন আমি কমন দিব ইনশাআল্লাহ তোমার টেস্ট এক্সাম এবং হচ্ছে এইচএসসি এক্সামে। এবং তোমরা যারা কোর্সটা এনরোল করবা কিনা এই কনফিউশনে আছো, তাদেরকেও কিন্তু তাদের জন্য একটা ডেমনস্ট্রেশন ক্লাস যে আমরা 3 ঘন্টার ক্লাসগুলো কেমন করব সেইখানে তুমি বুঝতে পারবা কিনা। সো তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দিতেই পারো। হ্যাঁ, মেনশন দিয়ে একটু তোমরা আহ ফ্রেন্ডদেরকে ডেকে নিয়ে আসো। গিফেন দ্রব্য কি একটু বোঝান স্যার। শিপন বললাম তো, গিফেন দ্রব্য বলতে বোঝায় নিম্নমানের পণ্য, অর্থাৎ মোটা চাল মোটা কাপড়। স্বাভাবিক পণ্যের ক্ষেত্রে কি হয়, স্বাভাবিক পণ্যের ক্ষেত্রে যেই চাহিদা বিধি আছে সেটা প্রতিপালিত হয়। অর্থাৎ স্বাভাবিক পণ্যের ক্ষেত্রে দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে, আর দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। তার মানে স্বাভাবিক পণ্যের জন্য দাম এবং চাহিদার পরিমাণের মধ্যে একটা বিপরীতমুখী সম্পর্ক থাকে। কিন্তু গিফেন দ্রব্যের হলো উল্টা। গিফেন দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ বেড়ে যায়, আর দাম কমলে চাহিদার পরিমাণ কমে যায়। তো তার মানে গিফেন দ্রব্যের ক্ষেত্রে দাম এবং চাহিদার পরিমাণের মধ্যে একটা সমমুখী সম্পর্ক। এবং এই কারণেই সমমুখী সম্পর্কের গ্রাফটা সবসময় ঊর্ধ্বগামী হয় আমি বলছি। এই জন্য দেখো গিফেন দ্রব্যের চাহিদা রেখা নিম্নগামী না হয়ে ঊর্ধ্বগামী হয়েছে। এটা কি চাহিদা বিধির একটা ব্যতিক্রম। এখন দাম বাড়লে কেন চাহিদার পরিমাণ বাড়ে এইটা কিন্তু আমি অলরেডি বোঝাইছি, তুমি চাইলে একটু পেছনে টেনে আবার চাইলে বুঝে নিতে পারো। আচ্ছা ওকে। তো দেখো এখন তাইলে এরপরে কি, এরপরে দেখো চাহিদা বিধির ব্যতিক্রমে আর একটা হলো ভ্যাবলেন বা বিলাস দ্রব্য। ঠিক আছে, ভ্যাবলেন বা বিলাস দ্রব্য, এইটার ভ্যাবলেন বা বিলাস দ্রব্যেরও কিন্তু এই যে 2 নাম্বার। ঠিক আছে, বিলাস দ্রব্যেরও চাহিদা রেখা এই যে এরকম ঊর্ধ্বগামী হয়। এই পাশে চাহিদার পরিমাণ আর এই পাশে যদি আমি দাম দেই, তাহলে বিলাস দ্রব্যের চাহিদা রেখাও এরকম ঊর্ধ্বগামী হয়। কেন? বিলাস দ্রব্য কোনগুলা, ধরো দামি গাড়ি, তারপরে তোমার ডায়মন্ড, এইগুলা কি করে, এইগুলা মানুষ নরমালি শো অফ করার জন্য কেনে। অর্থাৎ আমি যে অন্য একজনের চাইতে মানে ধনী, আমি অন্য একজনের চাইতে স্পেশাল, এইটা বোঝানোর জন্য কিন্তু মানুষ বিলাস দ্রব্য বা ভ্যাবলেন গুড গুলা কেনে। বিলাস দ্রব্যেরই আর এক নাম ভ্যাবলেন গুড। তো এইগুলার কি হয়, এইগুলার সাধারণত দাম বাড়লে চাহিদার পরিমাণ বাড়ে, আর দাম কমলে চাহিদার পরিমাণ কমে। তো এই কারণে ভ্যাবলেন গুড বা বিলাস দ্রব্যের যেহেতু দাম বাড়লে চাহিদার পরিমাণ বাড়ে, দাম কমলে চাহিদার পরিমাণ কমে যায়, তার মানে সম্পর্কটা কেমন, সমমুখী সম্পর্ক কিন্তু। এই জন্য বিলাস দ্রব্য বা ভ্যাবলেন গুডের চাহিদা রেখা ঊর্ধ্বগামী হয়, কিন্তু চাহিদা বিধি অনুযায়ী স্বাভাবিকভাবে কি হওয়ার কথা ছিল, চাহিদা রেখা নিম্নগামী হওয়ার কথা ছিল। তার মানে এইটা একটা চাহিদা বিধির ব্যতিক্রম, এই জন্য ভ্যাবলেন বা বিলাসদ্রব্য চাহিদা বিধির ব্যতিক্রমের মধ্যে আসছে। বোঝা গেছে যে ভ্যাবলেন গুডের ক্ষেত্রে আমরা দেখতে পাই দাম বাড়লে চাহিদার পরিমাণ বাড়ে, কারণ আবার দাম কমলে চাহিদার পরিমাণ কমে যায়, কারণ এই বিলাসদ্রব্য মানুষ শো অফের জন্য কেনে। অর্থাৎ এইটা দাম যত বাড়বে সেইটা তত স্পেশাল হবে, সুতরাং আমি কিনলে আমি তত স্পেশালিটি ফিল করব। এই জন্য এই জিনিসগুলোর দাম বাড়লে মানুষ বেশি বেশি কেনে, কিন্তু দাম কমে গেলে মানুষ অত একটা কেনে না। অর্থাৎ এইখানে দাম এবং চাহিদার মধ্যে একটা সমমুখী সম্পর্ক বিদ্যমান, এই জন্য রেখাটা ঊর্ধ্বগামী হয়। একইভাবে মানুষের অভ্যাস রুচির পরিবর্তন হলে চাহিদা বিধির তোমার ব্যতিক্রম হতে পারে। হ্যাঁ,
আয়ের পরিবর্তনে চাহিদা বৃদ্ধি তোমার নাও মানতে পারে, অবস্থানগত কারণ। হ্যাঁ, এইগুলা মানে আরেকটু ডিটেইল সময়ের দরকার, যেহেতু সামনে আমার আরো বেশ কিছু টপিক কভার করতে হবে, সো আমি একটু সামনে যাইতে চাই। তাও যদি তুমি মনে করো আমি একটু ওই যে বোঝাই দিতে পারি, দেখো এই যে আয়ের পরিবর্তন আমরা একটু আগেই দেখছি, যে এটা তো একটু আগেই আমরা দেখলাম যে তোমার হচ্ছে ধরো তুমি স্কুলে যাও, তোমার বাসা থেকে 100 টাকা করে দেয়, ঠিক আছে, আর প্রত্যেক প্যাকেট চিপসের দাম 10 টাকা করে। তো তাহলে তুমি 100 টাকায় কয় প্যাকেট চিপস কিনতে পারো? 100 টাকায় চিপস কিনতে পারো হচ্ছে 10 প্যাকেট। তার মানে দাম যখন 10 টাকা, চিপসের চাহিদার পরিমাণ তোমার জন্য কত? 10 প্যাকেট। এখন দাম বেড়ে 20 টাকা যদি হয়ে যায়, তাহলে তুমি কয় প্যাকেট চিপস কিনতে পারো 100 টাকা দিয়ে? 5 প্যাকেট নিশ্চয়ই। 5, আর আগে কিনতে পারতা 10 প্যাকেট, রাইট? 10 টাকায় 10 প্যাকেট কিনতে পারতো 100 টাকায়। এখন 20 টাকা যেই দাম বেড়ে গেল, চাহিদার পরিমাণ হয়ে গেছে কত? 5। তুমি এটা কিনতে পারো। তার মানে দেখো দাম বাড়ার ফলে চাহিদার পরিমাণ কমছে, কিন্তু আয় যদি সামহাও পরিবর্তন হয়, অর্থাৎ 100 টাকার জায়গায় তোমার বাড়ি থেকে যদি 200 টাকা দেয়, তাহলে তখন কি হবে? দাম বেড়ে 20 টাকা যদি হয়ও, তাও তুমি ওই 20 টাকা দিয়ে, মানে ওই 20 টাকা প্যাকেটের বিপরীতে এই 200 টাকা ব্যবহার করে 10 প্যাকেট চিপসই কিনতে পারবা। তার মানে আয় বাড়লো, কিন্তু তুমি চিপস আগের সমান অর্থাৎ 10 প্যাকেটই কিনতে পারো। তার মানে তোমার দাম বাড়লে চাহিদার পরিমাণ কমার কথা ছিল, কিন্তু এইখানে চাহিদার পরিমাণ ওই আগের 10 প্যাকেট সেম থেকে যাচ্ছে। তার মানে এটা একটা চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম। সো তোমরা এটা বুঝছো কিনা যে চাহিদা বৃদ্ধির যে ব্যতিক্রম যে জিনিসগুলো পড়ালাম, ধরো ভ্যাবলেন গুড, তারপরে তোমার হচ্ছে এই যে আয়ের পরিবর্তন, ঠিক আছে, এরপরে গিফেন দ্রব্য বা নিকৃষ্ট মানের দ্রব্য, হ্যাঁ, এইগুলার ক্ষেত্রে চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম কেন হয়, ব্যাখ্যাটা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে? আচ্ছা, কি লিখছো? তাহমিনা ইসলাম লিখেছে, এভাবে কেউ আমাকে বোঝালে অর্থনীতিতে এ প্লাস পেতাম। হ্যাঁ, তোমাদের যাতে অর্থনীতিতে তোমরা এ প্লাস নিশ্চিত করতে পারো, এই জন্যই কিন্তু আমি এসেছি ইনশাআল্লাহ। তোমরা যদি এই কোর্সটা এনরোল করো, শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স, এবং এইখানে যদি তুমি আমার ইনস্ট্রাকশন ফলো করো, তাহলে ইনশাআল্লাহ তোমরা মাস্ট এ প্লাস পাবা। সো এই কোর্সটা সম্পর্কে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দিও। ওকে, তাহলে আচ্ছা, আরেকটা আছে, হ্যাঁ, এখানে অনেকগুলো আছে, এর মধ্যে আমরা আরেকটা জিনিস একটু দেখি, যে চাহিদা বৃদ্ধির ব্যতিক্রমের মধ্যে আরেকটা হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে। আমরা নরমালি কি জানি? চাহিদা বৃদ্ধিতে আমরা নরমালি জানি চাহিদা রেখা এরকম নিম্নগামী হয়, ঠিক আছে, এই পাশে দাম, এই পাশে চাহিদা রেখা। কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা রেখা আসলে এই যে লম্ব অক্ষের সমান্তরাল। হ্যাঁ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা হয় লম্ব অক্ষের সমান্তরাল। কেন? ব্যাপারটা দেখো, একটা দ্রব্যের দাম 20 টাকা ছিল, তখন ধরো চাহিদার পরিমাণ সে ধরো এটা ডি না দিয়ে আমি 100 একক দিলাম, ঠিক আছে। দাম যখন 20 টাকা, চাহিদার পরিমাণ 100 একক, দাম বেড়ে 30 টাকা হয়ে গেল, তাও চাহিদার পরিমাণ 100 একক। কেন? এটা নিত্য প্রয়োজনীয় পণ্য বলতে আমাদের বোঝায় যে এইগুলা ধরো মানে আমরা তেল, তারপরে চিনি, এরপরে ধরো লবণ, এই জিনিসগুলো আমার নরমালি নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এইগুলা কি হয়? এগুলা দাম কমা বাড়ার সাথে কি আমার ভোগের সম্পর্ক আছে? ধরো আমার সংসারে প্রতিদিন 100 গ্রাম করে লবণ লাগে। এখন দাম যদি হঠাৎ করে কমে যায়, আমি কি 100 গ্রামের জায়গায় 1 কেজি লবণ খাওয়া শুরু করব দিনে? এটা তো সম্ভব না। আবার লবণের দাম ধর হঠাৎ করে বেড়ে গেল, আমি লবণ কি কম খাওয়া শুরু করব? খেতে পারবো তরকারি বা অন্যান্য জিনিস? পারবো না। সো নিত্য প্রয়োজনীয় দ্রব্য এমন সব জিনিস যেইটা আমার খেতেই হয় প্রত্যেক দিন, এইটা দাম কমা বাড়ার সাথে কোনো সম্পর্ক নাই। সো এই কারণে দেখো, দাম 20 টাকা ছিল, আমি লবণের চাহিদার পরিমাণ আমার সংসারে প্রত্যেক দিন 100 গ্রাম, দাম বেড়ে 30 টাকা হলো, তাও দেখো ওইটা 100 গ্রামই আছে। তো এই কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা রেখা হয় নরমালি লম্ব অক্ষের সমান্তরাল। কিন্তু আমার সাধারণ মানে চাহিদা বিধি অনুযায়ী চাহিদা রেখাটা কেমন হওয়ার কথা ছিল? নিম্নগামী। সুতরাং এইটা আমার একটা চাহিদা বিধির ব্যতিক্রম, ঠিক আছে। ওকে, তাহলে এইটা আমরা ব্যতিক্রম তো পড়ে ফেলছি। এখন যেহেতু আমাদের হাতে খুব বেশি আর মানে সময় নাই, আমরা আরো একটু ম্যাথমেটিক্যাল জিনিস যেহেতু বুঝতে চাই, আমরা সামনের কিছু টপিকে চলে যাই। ধরো এটা চাহিদার নির্ধারক, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা দেখলাম না। চাহিদার নির্ধারকের মধ্যে আছে দ্রব্যের নিজস্ব দাম, সময়, আয়, সম্পর্কিত দ্রব্যের দাম, বাজারে ক্রেতার সংখ্যা। হ্যাঁ, নির্ধারক মানে কি একটু তাও আমি ধারণা দিয়ে দিই, আসলে মানে মানে খুব দ্রুত স্কিপ করে যেতে আসলে ভালো লাগে না, মনে হয় তোমরা বুঝতে পারছো কিনা, কিন্তু আমার ইচ্ছা যে আমি একদম তোমার হচ্ছে চাহিদার বা মানে চাহিদার দাম, স্থিতিস্থাপকতা বা অন্যান্য স্থিতিস্থাপকতা গুলো যেন পড়াতে পারি। কিন্তু বুঝতেই পারছো যে এটা একটা 6 ঘন্টার ক্লাস,
দুইটা ফুল ক্লাস 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা হওয়ার কথা ছিল, কিন্তু মাত্র 2 ঘন্টায় তোমাদেরকে বোঝাতে হচ্ছে যে আসলে ক্লাসগুলা কেমন হইতে পারে, একটা ধারণা দিচ্ছি। সো আমার অনেক কিছু অনেক দ্রুত পড়ায় ফেলতে হচ্ছে। আচ্ছা, চাহিদার নির্ধারক মানে কি? চাহিদার নির্ধারক মানে এমন কিছু জিনিস যেইগুলার কারণে চাহিদার পরিমাণের পরিবর্তন হয়। মানে কোনো একটা জিনিস এইটা চাহিদার নির্ধারক কিনা এই সিদ্ধান্ত আমি কিভাবে নিব? আমি দেখব যেই জিনিসটাকে আমার বলা হচ্ছে চাহিদার নির্ধারক, সেইটার পরিবর্তনের কারণে যদি চাহিদার পরিমাণের কোনো পরিবর্তন হয় তাহলে আমি বলবো হ্যাঁ ওইটা চাহিদার নির্ধারক। কেমন? দেখো, যে চাহিদার নির্ধারকের মধ্যে আমার দিচ্ছে নিজস্ব দাম। আমার এখন প্রশ্ন যে দ্রব্যের দাম পরিবর্তনের ফলে কি চাহিদার পরিমাণে কোনো পরিবর্তন হয়? হ্যাঁ, দাম পরিবর্তন হলে, দাম যদি কমা বাড়া করে, এটার কারণে তো চাহিদার পরিমাণের কমা বাড়া হয়। তো কোনো কিছু পরিবর্তনের কারণে যদি চাহিদার পরিমাণের কমা বাড়া হয় তাহলে ওইটা হবে চাহিদার নির্ধারক। তার মানে দ্রব্যের নিজস্ব দাম চাহিদার নির্ধারক। 2 নম্বরে বলছে যে সময়। তো সময় কি চাহিদার নির্ধারক? এই সিদ্ধান্তটা কিভাবে নিব? এটার জন্য নিব যে সময় পরিবর্তনের কারণে কোন দ্রব্যের চাহিদার পরিমাণে কি কমা বাড়া হইতে পারে? হ্যাঁ, অবশ্যই হয়। যেমন ধরো আইসক্রিমের চাহিদা, শীতকাল এবং গরমকাল ভেদে আইসক্রিমের চাহিদার পরিমাণ কিন্তু কমা বাড়া করে। গরমকালে আইসক্রিমের চাহিদা বেশি থাকে, শীতকালে কম থাকে। তো তার মানে সময়ের পরিবর্তনে চাহিদার পরিমাণ কমা বাড়া করতে পারে। তার মানে সময় একটা চাহিদার নির্ধারক। একইভাবে মানে এই যে চাহিদার যে নির্ধারকগুলো আছে এইগুলা প্রত্যেকটা জিনিস কমা বাড়া করলে তার মানে চাহিদার পরিমাণে কমবে বা বাড়বে। সো এই কারণে এটা চাহিদার নির্ধারক। আচ্ছা, এরপরে কি? এরপরে আমরা যেটা দেখতে চাই চাহিদা সমীকরণ গঠন, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমার পরীক্ষায় কিন্তু এটা আসবে। হ্যাঁ, চাহিদার তোমার কি করবে, তোমার এই ঠিক এইরকম একটা প্রশ্নই আসবে এবং এটা বেশিরভাগ সময় কিন্তু তোমার পরীক্ষায় এই কোশ্চেনটা থাকে। বিভিন্ন জাস্ট নাম্বার চেঞ্জ করা থাকে, কিন্তু টেস্ট বা তোমার ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যেতে পারো। এখানে কি বলছে, কোন একটা দ্রব্যের দাম 10 টাকা, ঠিক আছে, এবং এই 10 টাকা দামের বিপরীতে চাহিদার পরিমাণ 100 একক। পণ্যটার দাম হ্রাস পেয়ে 9 টাকা হলো। এখন চাহিদার পরিমাণ বেড়ে হয়ে গেল 120 একক। এই দ্রব্যের চাহিদা সমীকরণ গঠন করো। একটু আগে আমরা একটা চাহিদা সমীকরণ পড়ছিলাম না, কিউডি ইজ ইকাল টু 10 মাইনাস 2পি। তার মানে এই তথ্যগুলা থেকে এইরকম একটা ফর্ম আমার চাচ্ছে, এইরকম একটা চাহিদার সমীকরণ গঠন করতে বলতেছে। তাইলে এটা আমি এখন কিভাবে করব? হ্যাঁ, এটা আমরা কিভাবে করব? এইটা করার জন্য আমার উপায় হচ্ছে একটা সমীকরণ লাগে। সেই সমীকরণটা কি? কিউডি মাইনাস কিউ1 ডিভাইডেড বাই কিউ1 মাইনাস কিউ2 পি মাইনাস পি1 ডিভাইডেড বাই পি1 মাইনাস পি2। এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা এই ম্যাথের সলভটা করব। ঠিক আছে, যে আমরা দুইটা আমার কি করা আছে দেখো, এখানে এই যে তথ্যগুলো দেওয়া আছে এটা জাস্ট আমি এখানে ছক করে বসাইছি। কেমন? দাম যখন 10 টাকা, চাহিদার পরিমাণ 100 একক। দাম কমে 9 টাকা হয়ে গেল, চাহিদার পরিমাণ হলো 120 একক। এই যে 10-এর বিপরীতে 100, দাম যখন 9 টাকা, চাহিদার পরিমাণ 120 একক হয়ে গেল। এখন এইটাকেই জাস্ট আমি এই ফর্মুলায় ফেললেই আমি একটা চাহিদা সমীকরণ পেয়ে যাব। এখন ফর্মুলাটা কি? কিউডি মাইনাস কিউ1। এই কিউডি কিন্তু ফর্মুলার কিউডি, এটা থেকে যাবে। দেখো এই যে কিউডি ইজ ইকাল টু আমি কি লিখছিলাম, সে 20 মাইনাস 2পি। ধরো 20 মাইনাস 2পি লিখছি। এই যে কিউডি দেখো ফর্মুলায় কিন্তু থাকেই, একটা পি থেকেই যায়। এই কিউডিটা হইলো সেইটা, এই পিটাও কিন্তু সেই পি। তাইলে এখন কিউ1 কিউ2 আর পি1 পি2 কি? হ্যাঁ, পি1 হচ্ছে এই যে প্রাথমিক দাম, এইটা হইলো আমার পি1। পি2 হচ্ছে এই যে পরিবর্তিত যেইটা। আর কিউ1টা কি? কিউ1টা এই যে প্রথমটা কিউ1, আর এই পরেরটা হচ্ছে আমার কিউ2। তো তাহলে আমি এখন এই সমীকরণে বসাতে পারবো না? দেখো তো এই সমীকরণটা তোমরা নিজেরাও খাতা কলম নিয়ে এটা, এই তোমরা যারা মানে এটা জানো, ঠিক আছে, তোমরা খাতা কলম নিয়ে এটা ট্রাই করো। আর যারা জানো না তারা কিন্তু অলরেডি পারবা। যে এই তথ্যগুলো দিয়ে বলছে যে আমার একটা চাহিদা সমীকরণ গঠন করো, আমি প্রথমেই কি করছি, তথ্যগুলো দিয়ে একটা ছক আঁকায় ফেলছি বা একটা সূচি তৈরি করে ফেলছি। এরকম একটা সূচি তৈরি করবা, এরপরে এই সূত্রটা লিখবা আমরা জানি দিয়ে। এই সূত্রে পি1 পি2 কিউ1 কিউ2 কি হবে অলরেডি দেখাই দিছি। তো তাহলে এই সমীকরণ থেকে এখন কিন্তু তোমরা ম্যাথটা সলভ করে ফেলতে পারবা। আসো এটা আমরা একটু সলভ করব নিজেরা, ঠিক আছে? তো তাহলে কিউডি মাইনাস কিউ1, কিউ1 কত? 100। কিউডি মাইনাস কিউ1 ডিভাইডেড বাই কিউ1 মাইনাস কিউ2, তার মানে 100 মাইনাস 200 সমান সমান পি মাইনাস পি1। পি1টা কত? প্রথমটা এই যে 10 ডিভাইডেড বাই পি1 মাইনাস পি2, 10 মাইনাস 9। এখন এইটা থেকে দেখো আমরা কি করব, এই পাশে আমার কত হচ্ছে, কিউডি মাইনাস 100, এখানে
100 মাইনাস 200 যদি আমি করি তাহলে আমার হচ্ছে 100, ঠিক আছে। আর এই পাশে p মাইনাস 10, আর এই পাশে 9 থেকে 1 বাদ দিলে 9 বাদ দিলে 1। সো আমি এই পাশে দেখো আমি এখন ক্রস গুণন করব, ঠিক আছে। এই যে এইরকম ক্রসে আর এইরকম ক্রসে গুণ করব। তো গুণ যদি আমি করি তাহলে এই পাশে আমি কি পাচ্ছি, qd মাইনাস 100 ক্রস গুণন করলাম সমান সমান 100 দিয়ে এখন এই দুইটা টার্মকে গুণ করে দিব। তাইলে 100p মাইনাস 100 গুণন 10, সো এইখানে কত হবে 1000, ঠিক আছে। এখন আমার আদর্শ যেই ফরম্যাট ছিল সেখানে কি ছিল, কিউডি বামে থাকতো বাকি সব ডানে। তো তাহলে আমি এই 100 টাকা ওই পাশে দিয়ে দিব। 100 টাকা যদি ওই পাশে দিয়ে দেই, ওয়েট, আচ্ছা এইখানে দেখো একটা আমাদের কিন্তু মিস্টেক হইছে। এই যে এইখানে কিন্তু 100 মাইনাস 200, সো মাইনাস 100 হবে, ঠিক আছে, এটা মাইনাস 100 হবে। তো তাহলে আমি যদি ক্রস গুণন করি এইটার আগে আসবে মাইনাস 100, আর মাইনাস 100 আর মাইনাস 10 গুণ করলে কিন্তু এই যে প্লাস 1000 হয়ে যাবে। তো এখন ঠিক আছে, তো দেখো তাহলে এখন কি হবে, 100 টাকা যদি ওই পাশে নিয়ে যাও মাইনাস 100 কিন্তু ওই পাশে প্লাস 100 হয়ে যাবে। তো তার মানে 1000 এর সাথে 100 যোগ এই যে 1100, ঠিক আছে, 1100 মাইনাস 100p, এইটা কিন্তু তার মানে আমার আনসার আসতেছে। সো তোমরা এটা করছো একটু বলো তো, তোমরা একটু নিজেরা করো, নিজেরা করে একটু বলো তো। ওকে, তাহলে তোমাদের ওকে এটা আসছে, বুঝতে পারছো? তো তার মানে এই যে আমরা যেটা আমাদের আসলো এইটা হবে আমার চাহিদা সমীকরণ। চাহিদা সমীকরণ হইছে না, দেখো তো। সো তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে। তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ও সরি সরি, দেখছো দেখছো এই যে আমাদের কিন্তু একটা মিস্টেক হইছে। ও ঠিকই বলছে, 120 হবে, আমি কিন্তু এইখানে দেখো 200 বসায় ফেলছি। সো আমার কিন্তু এইখানে একটা চেঞ্জ আসবে, এটা আরেকটু ঠিক করি। দেখছো এই যে এইখানে কিন্তু আমরা 200 বসায় ফেলছি, এটা আমি আবার করে দিচ্ছি, সমস্যা নাই, 200-র জন্য ওই সেম জিনিসই আসবে, এটা আমি করে দিচ্ছি, ঠিক আছে। Q1 তাহলে 100 মাইনাস Q2 120, সো P মাইনাস P1 ডিভাইডেড বাই P1 মাইনাস P2। তো তাহলে এইখানে দেখো এখানে কিন্তু মাইনাস 20 হবে, মাইনাস 20 দিয়ে যদি আমি গুণ করে দেই তাহলে মাইনাস 20p, আর এইখানে মাইনাস 20 দিয়ে গুণ করলে এই পাশে চলে যাবে প্লাস 200, ঠিক আছে। আচ্ছা এইটা হবে আসলে অ্যাকচুয়াল উত্তর। হ্যাঁ আমি যেহেতু সময় স্বল্প, সো এখানে এটা তোমরা চাইলে এখানে আরেকটা লাইন নিজেদের মতো করে কিন্তু মানে ক্রিয়েট করে নিতে পারো, যে সে এটা আমি স্কিপ করে গিয়েছিলাম, তোমরা যদি নিজেদের মতো বুঝতে পারো তাহলে আর সমস্যা নাই, মানে জাস্ট এইখানে আর একটা লাইন, এটা দিলেও চলে না দিলেও চলে। এখন বুঝতে পারছো কিনা? হ্যাঁ আমি ওইটা 200 বসায় ফেলছিলাম, ঠিক আছে। তোমরা এখন এটা ক্লিয়ার কিনা? হ্যাঁ ওকে, হ্যাঁ 120-এর জায়গায় আমি 200 বসায় ফেলছিলাম, এই যে এইখানে 120 হবে, এটা 200 বসায় ফেলছিলাম। সো এইটা আমরা সবাই বুঝছি কিনা আমাকে একটু জানাও, এটা ক্লিয়ার কিনা। তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও যে তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা ঐশী বলেছো জি ভাইয়া, ওকে 300 মাইনাস
20p, হ্যাঁ এক্সিলেন্ট এক্সিলেন্ট, 300 মাইনাস 20p হবে আনসার। নিধি বলেছো, আচ্ছা মনি বলেছো, ক্লিয়ার। তো তার মানে তোমার এইরকম দুইটা দামের বিপরীতে চাহিদার পরিমাণ দেওয়া থাকলে যদি চাহিদার সমীকরণ আঁকতে মানে চাহিদার সমীকরণ বের করতে বলে, তাহলে চাহিদার সমীকরণটা আমরা এই সূত্র অ্যাপ্লাই করে বের করে ফেলবো। ঠিক আছে, এখন আরেকটা জিনিস আমরা একটু পড়ি যে ঢাল। ঠিক আছে, এইটা তোমাদের অনেকেরই খুবই কনফিউশনের একটা ব্যাপার। মানে আমি স্থিতিস্থাপকতায় যেতে চাইছিলাম আজকে, কিন্তু আজকে হয়তো আর স্থিতিস্থাপকতা ওই পর্যন্ত কভার করতেই পারবো না। স্টিল আমরা যেগুলা পড়ি একটু ভালোভাবে বুঝে পড়ার ট্রাই করি। এই ঢাল নিয়ে তোমাদের অনেকেরই কিন্তু অনেক রকম কনফিউশন থাকে। সো এটা একটু ভালো করে দেখো। ঢাল বলতেছে যে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাত বা ভাগফলকে ঢাল বা চাহিদা রেখার ঢাল বলে। ব্যাপারটা কি? ঢাল বলতেছে যে আমার চাহিদার সমীকরণটা দেখো তো একটু, QD is equal to say 20 minus 2p। এইখানে স্বাধীন চলক কোনটা? স্বাধীন চলক হচ্ছে দাম, এইটা স্বাধীন চলক। সবসময় মনে রাখবা, বামে তুমি একটা আদর্শ অবস্থায় বামে যেটা রাখতেছো সেটা হবে অধীন চলক, আর ডানে যেটা রাখবে এটা স্বাধীন চলক। হ্যাঁ, এই রকম ফরম্যাটে যখন তোমার আছে, তো এইখানে পি হলো স্বাধীন চলক আর কিউডি হলো অধীন চলক। কিউডি হলো অধীন চলক। কেন পি স্বাধীন চলক? কারণ আমি পি এর মান ইচ্ছা মতো পরিবর্তন করতে পারি, 1 2 3 বসাতে পারি, এইটার বিপরীতে আমি কিউডি বা চাহিদার পরিমাণের মানটা পাই। তো এইখানে বলতেছে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে, স্বাধীন চলক দাম, এই জন্য দেখো ব্র্যাকেটে দাম দিয়ে দিছে, স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের, তার মানে এই যে চাহিদার পরিমাণের যে পরিবর্তন হয় এই দুইটার অনুপাত বা ভাগফল। এই যে সূত্র দেখো, এই কারণে এই যে চাহিদা রেখার ঢাল সমান অধীন চলকের পরিমাণের পরিবর্তন আর নিচে স্বাধীন চলকের তোমার হচ্ছে পরিবর্তন বা দামের পরিবর্তন। দেখো পরিবর্তনটাকে আমরা কিভাবে প্রকাশ করি? ডেল্টা। হ্যাঁ, পরিবর্তন মানেই হচ্ছে ডেল্টা। এটাকে কি? পরেরটা মাইনাস আগেরটা। তুমি পরিবর্তন মানে ডেল্টা পি বা ডেল্টা কিউ। এইটা আমি কিভাবে মনে রাখি বা আমি কিভাবে বুঝি যে পরিবর্তন মানেই পরেরটা মাইনাস আগেরটা। ঠিক আছে, এটা কি আমরা বুঝবো? তো চাহিদা রেখার ঢাল মানে ডেল পি ডিভাইডেড বাই ডেল কিউ। হ্যাঁ, তোমরা ইকোনমিক্সে সবসময় এটা মনে রাখবা যে ঢাল হচ্ছে ডেল পি মাইনাস ডেল কিউ হবে। তো আমরা আসলে একটা উদাহরণ দেখি। এই উদাহরণটাতে আমার প্রশ্ন, ধরো এখানে প্রশ্ন করছে কিউ ইজ ইকাল টু 30 মাইনাস 10p। ঠিক আছে, কিউ ইজ ইকাল টু 30 মাইনাস 10p, এই সমীকরণের ঢাল নির্ণয় করো। তোমার পরীক্ষায় আসছে কিউ ইজ ইকাল টু 10 মানে 30 মাইনাস 10p, এই সমীকরণের ঢাল নির্ণয় করো। কেমনে ঢাল নির্ণয় করব? ঢাল নির্ণয় করার জন্য আমার যেহেতু পরিবর্তন বলছে, অধীন চলক মানে তোমার দামের পরিবর্তন, চাহিদার পরিমাণের পরিবর্তন, তো তাহলে আমার নিশ্চয়ই দুইটা দাম, অ্যাটলিস্ট দুইটা দাম দুইটা চাহিদার পরিমাণ লাগবে। তো আমি প্রথমে এই সমীকরণ থেকেই সূচি তৈরি করে ফেলবো। সূচি আমি তৈরি করতে পারি। কেমনে তৈরি করব? এই যে পি এর মান ইচ্ছা মতো বসাবো, 1 2 3, পি এর মান 1 বসালাম। এই যে হ্যাঁ, পি এর মান 1 বসালাম, এইটার বিপরীতে আমি চাহিদার পরিমাণ কত পেলাম? 20 একক। এখন পি এর মান যদি আমি 2 বসাই, 10 গুণন 2 20, 30 থেকে 20 বাদ দিলে আমি পাচ্ছি 10 একক। এই জন্য 2 এর জন্য দেখো এই যে চাহিদার পরিমাণ 10 একক। তার মানে এই সমীকরণটা দেওয়া আছে, আমাকে ঢাল নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো তাহলে আমি ইচ্ছা মতো দাম 1 2 বসালাম, এটার বিপরীতে চাহিদার পরিমাণ পেয়ে গেলাম। এখন আমি ফর্মুলা অ্যাপ্লাই করলেই আমি ঢালটা পেয়ে যাব। চাহিদা রেখার ঢাল মানে কি? ডেল পি নিচে আর উপরে ডেল কিউ। আমার সংজ্ঞায় কি বলছে? স্বাধীন চলক বা দাম পরিবর্তনের ফলে, মানে যেইটা প্রথমে পরিবর্তন হবে। মনে রাখবা সূত্রে, হ্যাঁ, সংজ্ঞায় যেইটা প্রথমে পরিবর্তনের কথা বলতেছে সেইটা সবসময় নিচে আসবে, সেইটা সবসময় হর হিসেবে পাবো। তো আমার দেখো এখানে কি বলছে, প্রথমেই বলছে স্বাধীন চলক বা দাম পরিবর্তনের ফলে, যেইটা প্রথমে পরিবর্তন হচ্ছে মনে রাখবা সেইটা সবসময় নিচে আসে। দেখো এই যে দাম সবসময় নিচে, তো তাহলে দামটা হবে নিচে, ডেল পি নিচে, যেহেতু দাম প্রথমে পরিবর্তন হয় সেইটার রেসপন্স হিসেবে চাহিদার পরিমাণের পরিবর্তন হয়, এই জন্য নিচে ডেল পি আর উপরে যাবে ডেল কিউ। তো ডেল পি ডেল কিউ মানে হচ্ছে পরেরটা মাইনাস আগেরটা। তো এই কারণে দেখো এই যে পি টু মাইনাস পি ওয়ান, কিউ টু মাইনাস কিউ ওয়ান, এইটাই বলতেছিলাম যে পরেরটা মাইনাস আগেরটা। তো তাইলে আমার পি টু কত? 1, এই জন্য 1 মাইনাস 2, আর ওপরে কি? ওপরে কিউ2 মাইনাস কিউ1, কিউ2 মানে যে লিখেই দিছি 20, তাহলে 20 মাইনাস 10। তো দেখো এই যে রেজাল্ট কত আসছে? -10। তো তার মানে এই রেখার, হ্যাঁ, এই যে তোমার একটা সমীকরণ দিয়ে বলছে এই সমীকরণের ঢাল নির্ণয় করো, এই রকম সমীকরণ দিয়ে ঢাল নির্ণয় করতে বললে তুমি এই সূত্র অ্যাপ্লাই করে করতে পারবা। ক্লিয়ার?
আচ্ছা এখন আচ্ছা এইটা ক্লিয়ার কিনা যে একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণের ঢাল নির্ণয় করতে বললে তুমি এই গ্রাফের দিকে তাকায়ও না, তোমাকে একটা সমীকরণ দিয়ে বলছে এই সমীকরণের ঢাল নির্ণয় করো, তুমি দেখেই বুঝতেছো এইটা একটা চাহিদা সমীকরণ। এইখান থেকে তাহলে তুমি প্রথমে সূচি তৈরি করবা, এরপর ঢালের সূত্র অ্যাপ্লাই করলেই হয়ে যাচ্ছে। সো এইটা এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু ক্লিয়ার বলো তো। আচ্ছা মাহি মাহি বলছো -10, তোমরা বুঝছো কিনা আমাকে একটু বলো। আচ্ছা ইউটিউবে তোমরা যারা জয়েন করেছো নিজেরা নিজেরা গল্প করছো, তাহলে তো আসলে পড়াশোনার দরকার নাই। মানে তোমরা একটু পড়ায় মন দাও, ঠিক আছে? নিজেদের মধ্যে কথা না বলে আমার সাথে কথা বলতে হবে, রাইট? সো আচ্ছা জিনিয়া হনা বলছো যে জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা এখন ধরো পরীক্ষায় এই সমীকরণ দেয় নাই, মনে করো সমীকরণ নাই, এই সমীকরণ নাই, এইরকম একটা চিত্র দিয়ে দিছে, এই চিত্র দিয়ে বললো যে এই চিত্রের এই যে চাহিদা রেখা এটার ঢাল নির্ণয় করো। তাহলে কেমনে করব? একই প্রসেস, খুবই সহজ। এইখানে ধরো এরকম চিত্র দিছে, এই চিত্রটা দিয়ে বললে এই চিত্রের ঢাল নির্ণয় করো। কিভাবে করব? এই চিত্রে দেখো এই যে দাম কত 1, এই দাম 1 টাকার বিপরীতে চাহিদার পরিমাণ কত 20। তো তাহলে এইখান থেকে আমি এই সূচিটা লিখে ফেলবো, এই যে 1 টাকা দামের বিপরীতে চাহিদার পরিমাণ 20। দাম যখন 2 টাকা তখন চাহিদার পরিমাণ কত 10 একক। তো তাহলে 2 এর বিপরীতে চাহিদার পরিমাণ 10 একক, সেটা লিখে ফেলবো। তার মানে এই গ্রাফ থেকে আমি এরকম একটা সূচিতে আসতে পারবো, যেই সূচি হয়েছে অমনি আমি এই তোমার সূত্রে ফেলে দিলাম, ঢাল পেয়ে যাচ্ছি -10। তো তার মানে এইরকম একটা যদি গ্রাফ বা রেখা দেওয়া থাকে সেইটার ঢালও আমি নির্ণয় করতে পারবো। কিভাবে? এই সূচি থেকে মানে এই তোমার রেখা থেকে আমি প্রথমে একটা সূচি তৈরি করব, চাহিদার সূচি, এবং সেইখান থেকে আমি ফর্মুলা অ্যাপ্লাই করব, ফর্মুলা অ্যাপ্লাই করলে আমার বের হয়ে যাবে। এখন এইটা তো আমার যদি সিকিউ এ আসে, বর্ণনামূলকে আসে, তাহলে তোমার ঢাল বের করতে বলছে। কিন্তু তোমার ধরো এমসিকিউ আসছে, ঢাল নির্ণয় করতে বলছে, কেমনে পারবো? এমসিকিউ আসলে আমার কি এত সময় আছে? এটা কিন্তু তোমাদের একটা নিনজা টেকনিক দিচ্ছি, ঠিক আছে? এই নিনজা টেকনিক। সো নিনজা টেকনিকের আগে তোমাদের মানে যারা নতুন জয়েন করছো আমি তাদেরকে আবার একটু মনে করায় দেই, আজকে আমাদের এইচএসসি 25 এর মানবিকের শিক্ষার্থীদের জন্য আমরা একটা ইকোনমিক্স, হ্যাঁ ইকোনমিক্স প্রথম পত্রের 2য় অধ্যায়ের ক্লাসটা করছি, এবং 10 মিনিট স্কুল তোমাদের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স নামে একটা মানবিকের শিক্ষার্থীদের জন্য, এইচএসসি 25 এর মানবিকের শিক্ষার্থীদের জন্য একটা কোর্স নিয়ে এসেছে, যেখানে আমরা একদম তোমাদের 25 সালের এইচএসসির আগ পর্যন্ত আমরা তোমাদেরকে অর্থনীতি, ভূগোল, তারপরে তোমার হচ্ছে পৌরনীতি, এরপরে ইসলামের ইতিহাস ও সাহিত্য, হ্যাঁ এই 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 চারটা মূলত আমরা মানে ঠিক করেছি, তোমাদের চাহিদার ভিত্তিতে হয়তো বাড়লে বাড়তে পারে, এটা আমি কথা দিতে পারছি না, কিন্তু এই চারটা আমরা একদম খুব বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়বো, যাতে তোমরা এইচএসসি তে এ প্লাস নিশ্চিত করতে পারো, এবং এইগুলা থেকে অ্যাডমিশনে যেই ধরনের তোমার টপিকগুলো আসে সেইগুলাও যেন তোমরা পড়ে ফেলতে পারো। সো আমাদের এই শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সে 3 ঘন্টা করে কনসেপ্ট ক্লাস হবে, এবং কনসেপ্ট ক্লাসগুলো আমরা কিভাবে পড়বো সেটার কিন্তু একটা ডেমনস্ট্রেশন তোমরা আজকে দেখতে পেলে। সো তোমরা চাইলে এই কোর্সে এনরোল করে ফেলতে পারো, তোমাদের বন্ধুদেরকেও জানাতে পারো। আর তোমরা এই কোর্সে এনরোল করলে এক্সট্রা কি পাবে? এক্সট্রা হচ্ছে গত বছরে আমরা এই সেম কোর্স রান করেছিলাম, সো ওইখানে প্লেলিস্ট আকারে গত বছরের ক্লাসগুলা তোমরা চাইলে দেখে নিতে পারো, এবং ওইখানে তুমি তোমার এই মানে টেস্ট পরীক্ষার আগে তোমার যেই যেই মানে তোমার চ্যাপ্টারগুলো দরকার তোমরা চাইলে গত বছরের সেই ক্লাসগুলো দেখে নিতে পারবা। ওকে, তো তাহলে আমি তোমাদের নিনজা টেকনিক দিচ্ছিলাম, ঠিক আছে? আচ্ছা নিনজা টেকনিকটা কি? যে তোমার বর্ণনামূলক আসলে এত বড় করবা, এখন এমসিকিউ এ আসছে, তাহলে এমসিকিউ এ কি করব? এমসিকিউ এ যেটা করব, যে ধরো তোমার সমীকরণ দেওয়া আছে যে q = 30 - 10p, ফরম্যাটটা যদি এরকম আদর্শ থাকে, মানে কিউডি হাতের বামে এবং পি হাতের ডানে আছে, তো তাহলে এই যে পি এর সাথে যেই জিনিসটা আছে -10, এইটাই হবে তোমার ঢাল। কেমন ব্যাপারটা? ধরো একটা চাহিদা সমীকরণ বললো 10 - 3p, এইটার এমসিকিউ আসছে এইটার ঢাল কত? পি এর সাথে যেই সহগটা আছে এই যে -3, সুতরাং এইটার ঢাল হবে -3। বোঝা গেছে? এবং চাহিদা সমীকরণ যেহেতু নিম্নগামী, চাহিদা সমীকরণ নিম্নগামী, তার মানে এটার ঢাল সব সময় মাইনাস হবে। নিম্নগামী যে কোনো রেখার ঢাল সব সময় ঋণাত্মক হয়, আর ঊর্ধ্বগামী যে কোনো রেখার ঢাল সব সময় ধনাত্মক বা পজিটিভ হয়। ধরো একটা তোমার সমীকরণ দিল, ধরো একটা সমীকরণ দিল q = 10 + 5p, ঠিক আছে? 10 + 5p, তাহলে এই সমীকরণের ঢাল কত? এই সমীকরণের ঢাল হবে হচ্ছে তোমার +5, অর্থাৎ
পি এর সাথে চিহ্ন সহ সংখ্যা, পি এর সাথে চিহ্ন সহ সংখ্যাটাই হবে তোমার ঢাল। তো তার মানে আমার যদি কোনো একটা সমীকরণ দেয় এবং সমীকরণ দিয়ে আমার যদি ঢাল নির্ণয় করতে বলে, আমি এমসিকিউ একদম এক দেখায় পারবো? তোমরা পারবা কিনা এখন ঢালটা নির্ণয় করতে? এটা আমাকে একটু ক্লিয়ার করো। আচ্ছা, তো তার মানে আমার সমীকরণ দেওয়া থাকলে সমীকরণের যদি এরকম আদর্শ রূপে থাকে, অর্থাৎ পি হাতের ডানে কিউ বামে আছে, তাহলে পি এর সাথে সংখ্যা মানে চিহ্ন সহ সংখ্যাটাই হবে তোমার ঢাল। যদি এই যে কিউডি ইজ ইকাল টু 10 মাইনাস 3 পি এর সাথে সংখ্যা সহ সহগ কত? -3, সো -3 হবে ঢাল। কিউ ইজ ইকাল টু 10 প্লাস 5p, পি এর সাথে কি আছে চিহ্ন সহ +5 আছে, সুতরাং এইটার ঢাল হবে হচ্ছে তোমার 5 বা +5, ঠিক আছে? আচ্ছা, এখানে আরো আসলে অনেক কিছু ছিল, ঠিক আছে? মানে এখন ধরো এই জিনিসের তোমার মনে করো এরকম একটা সমীকরণ দিল, সমীকরণ দিয়ে এটার ঢাল নির্ণয় করতে বলছে, এটার ঢাল তুমি কি নির্ণয় করতে পারবা না? দেখো এটার কিন্তু এই অবস্থা আমি পারবো না, এইটার একটা আদর্শ রূপে নিতে হবে। আদর্শ রূপটা কি? ধরো সে কিউডি ইজ ইকাল টু 10 মাইনাস 2p, তার মানে কিউডিটা হাতের বামে থাকবে, পিটা থাকবে হাতের ডানে, এরকম একটা আদর্শ রূপে নিতে হবে। এটা কি আমি চাইলে পারবো না? দেখো এটা কিন্তু আমি পারবো। কেমন? পি ইজ ইকাল টু এইখানে কিউ বাই 4, 1/4 মানে কিউ বাই 4। সো এটাকে আমি কিভাবে লিখতে পারি? আমি এটা লসাগু করব, জাস্ট লসাগু করলে কত হচ্ছে? 80 মাইনাস কিউ। সো আমি যদি এখন এখানে ক্রস গুণন করে ফেলি, ক্রস গুণন করলে এইখানে 80 মাইনাস কিউ সমান সমান 4p। এখন আমি যদি কিউডিটাকে ডানে নিয়ে যাই, এই যে 80 মাইনাস 4p আর কিউ কে ডানে নিয়ে গেলাম, এখন এইটাকে আমি স্বাভাবিক মানে আগে যেভাবে লিখতাম ওইভাবে যদি লিখি, কিউডি ইজ ইকাল টু, দেখো তাহলে আমরা কিন্তু এটার ঢাল যে তোমার হচ্ছে -4, এটা কিন্তু আমি বলে দিতে পারবো, কারণ কি আদর্শ রূপ কিউডি ইজ ইকাল টু 8 মাইনাস 4p, পি এর সাথে যেই সংখ্যাটা আছে চিহ্ন সহ সেইটাই হবে ঢাল। এটা হলো একটা শর্টকাট পদ্ধতি, কিন্তু এইটা যদি তোমার সিকিউতে আসে, সিকিউতে পুরো একটা 3 মার্কের কোশ্চেন আসে, তাহলে তোমাকে কি করা লাগবে জানো? এই যে সমীকরণটা তুমি নির্ণয় করলা, এই সমীকরণ নির্ণয় করার পরে কিন্তু তুমি -4 বলে দিতে পারবা না। মানে ধরো তোমার পরীক্ষায় আসছে এই সমীকরণটা দিয়ে বললো যে এই সমীকরণের ঢাল নির্ণয় করো, তাহলে তোমাকে প্রথমেই আদর্শ রূপে আসতে হবে। আদর্শ রূপে আসার পর কি করা লাগবে? এইখান থেকে এইরকম এই যে সমীকরণ থেকে এরকম একটা ছক তৈরি করছিলাম, এরকম একটা সূচি তৈরি করা লাগবে, তারপর এই সমীকরণে অ্যাপ্লাই করলেই তুমি উত্তর পেয়ে যাবে। কিন্তু তুমি যেহেতু এখন একটা নিনজা টেকনিক জানো, সো তুমি উত্তর বের করার আগেই মানে উত্তর বের করার আগেই সূত্র দিয়ে উত্তর বের করার আগেই তুমি বুঝে যাচ্ছ যে এটার ঢাল -4 আসবে, যেটা তুমি তোমার এমসিকিউতে কাজে লাগাতে পারবা। সো দেখো তোমাদের জন্য আজকে কি পরিমাণ কি পরিমাণ নিয়ে আসছিলাম স্লাইড, দেখো এখানে তোমাদের 58টা স্লাইড আছে, যেটা তোমার পুরো একটা ক্লাস, যেখানে এই যে দেখো তোমার বিভিন্ন আয় স্থিতি স্থাপকতা এরকম মানে নানান রকম জিনিস কিন্তু ছিল, কিন্তু তোমাদেরকে এইগুলা দেখাতে পারলাম না। এই ক্লাসগুলো ইনশাআল্লাহ আমরা আমাদের যেই পেইড ব্যাচটা আমরা রান করছি শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স নামে, সেইখানে আমরা খুব ইন ডিটেইলস এই জিনিসগুলো পড়বো। তো মানে আজকে যেহেতু আর আমাদের খুব বেশি সময় নাই, আমি আবার তোমাদের মনে করিয়ে দিতে চাই যে আজকে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স নামে আমাদের মানবিকের শিক্ষার্থীদের জন্য একটা কোর্স লঞ্চ করেছি। সেইখানে আমরা কেমন ভাবে পড়াশোনা করব, কনসেপ্ট ক্লাসগুলো আমরা বুঝতে পারবো কিনা সেটার একটা ডেমনস্ট্রেশন ক্লাস তোমাদের জন্য ছিল, এবং টিল নাও আমি যতটুকু পড়িয়েছি এখান থেকে মোটামুটি তোমরা 2টার মতো উত্তর কিন্তু করতে পারবা তোমাদের টেস্ট পরীক্ষায় বলো, ফাইনাল পরীক্ষায় বলো। এবং আমাদের এই শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে মূলত 4টা সাবজেক্ট আমরা পড়বো, এবং প্রত্যেকটা সাবজেক্টে 3 ঘন্টার কনসেপ্ট ক্লাসের পরে আমরা বোর্ড স্ট্যান্ডার্ড এমসিকিউ পড়বো, দেন হচ্ছে এগুলোর আমাদের ফুল মডেল টেস্ট হবে। এবং যারাই কোর্সে এনরোল করবা গত বছরের পুরো ক্লাসটা প্লেলিস্ট হিসেবে পাবা, চাইলে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষা মানে তোমাদের যে টেস্ট পরীক্ষা আছে সেটার জন্য স্পেসিফিক চ্যাপ্টারগুলো প্রিভিয়াস ইয়ারের থেকে তোমরা দেখে নিতে পারবা। সুতরাং তোমাদের আমন্ত্রণ থাকলো তোমরা এই কোর্সটাতে এনরোল করো, এবং হোপফুলি এই কোর্সটাতে যদি তোমরা এনরোল করো তোমাদের প্রস্তুতি খুবই ভালো হবে, এবং ইনশাআল্লাহ আমি কথা দিতে পারি ইকোনমিক্স এর জন্য যে তোমরা ইনশাআল্লাহ A+ পাবা। তো আজকের মতো এই পর্যন্তই। তোমাদের ক্লাসটা কেমন লেগেছে তোমরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো, এবং নেক্সট ইনশাআল্লাহ তোমাদের সাথে ক্লাসে দেখা হচ্ছে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।
ওদের সাথে কথাই বলতে পারলাম না।